নিয়ে যাচ্ছি, বাকিরা আসুক ধীরে ধীরে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি বন্ধ অনেকটা হয়ে গেল, তাই না? তারপরে আমরা ক্লাস, যেহেতু কালকের ক্লাসটা পাই নাই, মনে হচ্ছে অনেকদিন তার আপনাদের সাথে সাক্ষাৎ নাই। আচ্ছা, সর্বপ্রথম একটু পুরনো পড়াগুলো দিয়ে শুরু করি, দেখি আপনাদের পড়াগুলো মনে আছে কিনা। সূর্য আজকে কোন দিকে উঠছে? আমার ব্যাচমেট আসছে ক্লাসে। আচ্ছা, যদি কোনো কিশোরের বয়স, মেসেজ দেন সবাই, হ্যাঁ মেসেজ দেন। আর যদি লিখতে পারেন, মেসেজ না দিতে পারেন, তাহলে মাইক্রোফোন খুলে বলেন, সমস্যা নেই। যদি কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার দিন তার বয়স 15 বছরের নিচে হয়, তাহলে সেই ব্যক্তির বিচার করবেন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? কোন কোন ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবেন? প্রশ্ন বুঝতে পারছি? কত ধারার প্রশ্ন? যদি প্রশ্ন হচ্ছে 29 35-এর ক। হ্যাঁ, 29-এর খ। 29-এর খ এর প্রশ্ন, কোন ম্যাজিস্ট্রেট বিচার করবে? চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন আর তরুণ অপরাধীকে বিচারের ক্ষমতা সম্পন্ন অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে। তাহলে 29-এর খ মনে আছে আপনাদের পড়া? আলহামদুলিল্লাহ। প্রশ্নটা বুঝছি তো, তবে কিন্তু অপরাধের কিন্তু একটু ইয়ে আছে। হ্যাঁ, অপরাধটা কেমন হবে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ বাদে অন্য অপরাধ যদি সে করে, তাহলে তার বিচার করবে এই ম্যাজিস্ট্রেট এবং তার বয়স হবে এরকম। আচ্ছা, এরপরে আসেন দেখি একটু, হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারে? হাইকোর্ট বিভাগ কি ধরনের দণ্ড দিতে পারে? হাইকোর্ট সব মৃত্যুদণ্ড, ধরনের দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ড সহ। সব দিতে পারে, আইনে অনুমোদিত সকল দণ্ড দিতে পারে হাইকোর্ট বিভাগ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পরিমাণ দণ্ড দিতে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর হচ্ছে 2 বছর 2 লক্ষ টাকা। 5 বছর 5 লক্ষ। না, হ্যাঁ, 5 বছর 10 বছর। 5 লক্ষ। তো 5 যে বছর পাঁচ বলছেন লক্ষ 5 বছর 5 3 বছর লক্ষ, 3 লক্ষ, 2 বছর 2 লক্ষ। যে বলছেন 5 বছর 5 লক্ষ, তারটা রাইট হয়েছে, ঠিক আছে। তাহলে কত ধারার প্রশ্ন ছিল এটা? 32। 32 ধারা, হ্যাঁ, 32 ধারা। আর এর আগে যে প্রশ্নটা করলাম, হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারবে, এটা কত ধারার প্রশ্ন ছিল? এটা হচ্ছে 31। 31 ধারার প্রশ্ন। গুড, মোটামুটি মনে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কোন গ্রেপ্তারকৃত ব্যক্তি, গ্রেপ্তার করে নিয়ে আসলেন কোন ব্যক্তিকে, গ্রেপ্তার করে নিয়ে আসার পরে তার অফিসিয়াল রেকর্ড রাখতে হবে। কত ধারায় বলা আছে? 46। হ্যাঁ, গ্রেপ্তারকৃত ব্যক্তির রেকর্ড, অফিসিয়াল রেকর্ড রাখতে হবে বা গ্রেপ্তারের রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে। 46-এর খ। 46-এর খ, মনে করেন কাউকে জরিমানা দণ্ড দেয়া হলো, এই জরিমানা দণ্ডটা কিভাবে হিসাব করবে? যখন জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিবে, 4/1। 4/1 হ্যাঁ, অর্থাৎ 1/4 বেশি হবে না। বুঝি তো আমরা এটা, তাই না? মনে করেন অর্থদণ্ড দিল, কিন্তু অর্থদণ্ড সে দিতে পারলো না, তখন এই অর্থদণ্ডের বিনিময়ে সে কারাদণ্ড ভোগ করবে। এই কারাদণ্ডটা হিসাব করবে মূল দণ্ডের 4/1, এভাবে হিসাব হবে। হ্যাঁ। আচ্ছা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে, বেশি সময় জেল হাজতে থাকে, আর যদি তার অর্থদণ্ড থাকে, তখন কি হবে? বুঝি নাই। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সে জেল হাজতে ছিল, মানে তার জেল হাজতে থাকলে কারাবাসের সময় তো বাদ যায়, কিন্তু সে অনেকটা সময় জেল হাজতে ছিল, কারাবাস তার থেকে মনে করেন তার অর্থদণ্ড আছে, তাহলে কি হবে? তখন তার অর্থদণ্ডটা কর্তন হবে, মওকুফ হবে, মানে হ্যাঁ, মকুব হয়, অর্থদণ্ডটা মকুব মওকুফ মকুব। হবে। আর যদি সে অতিরিক্ত সময় থাকে, তাহলে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিতে হবে। কত ধারার বিধান এটা? 35-এর ক। এটা 35-এর ক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাবাসের সময় বাদ যাবে। আচ্ছা, মনে করেন কোন অপরাধী ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলো, তাহলে এই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কতটুকু দণ্ড দিতে পারবে? ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা প্রদান করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার দ্বিগুণের ক্ষমতার, বেশি নয়। হ্যাঁ, দ্বিগুণের দ্বিগুণের বেশি বেশি নয়, ম্যাজিস্ট্রেট তার ক্ষমতার দ্বিগুণের বেশি দণ্ড দিতে পারবে না। কত ধারা? 36। 35। এটা ছিল 35। 35, ওটা ছিল 35-এর ক। 36 তো আমরা পড়িই না, এগুলো 36 গুরুত্বপূর্ণ লাগে না দেখে পড়ি না। মনে করেন ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন দণ্ড দিল, কিন্তু সেটা সর্বমোট কত দিনের বেশি হবে না? 14 দিনের বেশি। না, 14 বছর। 14 বছর। বছরের বেশি দিতে পারবে না, 14 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে না। এগুলো বুঝছি তো আমরা, ঘটনাগুলো না একটু কিন্তু কঠিন, এগুলো বুঝে বুঝে পড়তে হবে। এই পড়াগুলো যদি না বোঝেন, মাথায় ধরে রাখা মুশকিল হবে। সিরিয়ালি যাচ্ছি আমরা। কোন ব্যক্তি, সে যদি 42 ধারায় সাহায্য সহযোগিতা না করে, তাহলে তাকে কত ধারায় দণ্ডিত করবেন?
187 পেনাল দণ্ডবিধি। কোডের 187, তাহলে পেনাল কোডের 187 ধারা মোতাবেক তাকে দণ্ডিত করা যাবে। গ্রেপ্তারের মেমোরেন্ডাম তৈরি করবেন কত ধারার বিধান মোতাবেক? 44-এর ক আর 46-এর ক। 40-এর ক। 44 না 46-এর ক, 46-এর ক। হ্যাঁ, তাহলে গ্রেপ্তার মেমোরেন্ডাম। আচ্ছা, কেমন হবে মেমোরেন্ডামটা? আমরা দেখছি কি সবাই? ছবি যে দিছিলাম একটা, দেখছেন? দেখছি। কি কি থাকবে? যদি আসে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারের মেমোরেন্ডাম তৈরি করুন। নমুনা: রাবেয়া নামক ব্যক্তি, তিনি তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার করে নিয়ে আসলেন কে? আসমা নামক পুলিশ অফিসার। এখন তার একটি নমুনা গ্রেপ্তারের মেমোরেন্ডাম তৈরি করুন। তাহলে পারবো না আমরা? নাম ঠিকানা থাকবে, কি অপরাধে গ্রেপ্তার করলেন, তাকে কারণ জানাইছেন কিনা, তার বাড়ির লোকজনকে জানানো হয়েছে কিনা, তাদের স্বাক্ষর, সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর, বিধি মোতাবেক দেহ তল্লাশি করা হয়েছে কিনা, যে অফিসার মেমোরেন্ডাম তৈরি করলেন তার স্বাক্ষর, তারিখ, সময়, তাই না? কোথা থেকে গ্রেপ্তার করলেন, কি অপরাধে গ্রেপ্তার করলেন, এগুলো। মেমোরেন্ডামটা অবশ্যই পরীক্ষার আগে একটা মেমোরেন্ডাম চেষ্টা করবেন যে আমি বানাতে পারি কিনা একা একা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন 42 ধারা মোতাবেক জনসাধারণ পুলিশ অফিসারকে কয়টি কাজে সাহায্য করে? 4টি। 3টি। 4টি কেন এত দ্বিধাদ্বন্দ্ব কেন হইলো? 42-এ 2টা উপধারা, 4টা কথা। কথা। 4টা কথা কি কি? 4টা কথা বলেন। গ্রেপ্তার করতে, পলায়ন প্রতিরোধ করতে, তারপরে হচ্ছে সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করতে, হুম, আর হচ্ছে শান্তি ভঙ্গ দমন। শান্তি ভঙ্গ দমনে, রাইট। এই 4টা ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম আমরা, গ্রেপ্তার কার্যকর করতে, পলায়ন প্রতিরোধে, সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য, শান্তি ভঙ্গ দমনে। আচ্ছা, এই ছিল 42-এর ক খ। আপনি বলেন কোন অপরাধীকে, আপনারা বলেন কোন অপরাধীকে ভাই গ্রেপ্তারের সময়, এখানে দেখেন। মাইক্রোফোন গুলো বন্ধ রাখেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোন গুলো বন্ধ করে দিবেন। ও কোন অপরাধে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় তার মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? বলেন। 46-এর 3 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। মৃত্যুদণ্ড, ব্যক্তি। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধী, দণ্ডযোগ্য কোনো অপরাধী, তাকে গ্রেপ্তার কার্যকর কালে যদি পরিস্থিতি সেরকম হয় তাহলে কি করা যাবে? তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 46-এর 3। একজনে ধারা বলছেন, একজনে ভিতরের কথা বলছেন, দুজনেরটাই রাইট। ধন্যবাদ, সুন্দর হয়েছে। বাকিরা উত্তর দিচ্ছেন না কেন? আপনারা পড়ালেখা করতেছেন না? খুবই দুঃখজনক। আমি বলছি যে একটু পড়েন। এখন তো অল্প অল্প করে পড়তেছি, তাই না? এরপরে যখন পুরো সিআরপিসি একখানে হবে তখন কি অবস্থা হবে বলেন? নিজেই নিজেকে জিজ্ঞাসা করেন কিভাবে পড়ালেখা করা উচিত। যত কষ্টই হোক, 5টা ধারা, গত ক্লাসে তো 5টা ধারা পড়াইছি মাত্র। কি কষ্ট করে 2 দিনেও কি নেওয়া যায় নাই 5টা ধারা? 5টা করে নেন। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীরে ধীরে চলেন, আপনি অবশ্যই বিজয়ী হবেন। 3 মাসে যান ছেড়ে দিয়ে পড়েও অনেকে পাশ করতে পারে না, আর আপনি যদি শুরু থেকে ধীরে ধীরে পড়েন ইনশাল্লাহ ভালো করবেন। এগুলো যদি মস্তিষ্কে একদম ঢুকে যায় একবার, এরপর শুধু রিভিশনে রাখলেই হয়ে যাবে। শুরু থেকেই সিরিয়াস হতে হবে, শুরু থেকেই। আচ্ছা, যাকে গ্রেপ্তার করা হলো সেই ব্যক্তি, যাকে গ্রেপ্তার করবেন আপনি, এখনো গ্রেপ্তার হয়নি, সেই ব্যক্তি যদি কোথাও প্রবেশ করে তখন আপনার কি কাজ হবে? প্রথমে তল্লাশি করতে হবে। কত ধারা? অনুমতি নিয়ে 47 ধারায়। 47 ধারায় সংশ্লিষ্ট যদি কোথাও প্রবেশ করে বাড়ির মালিকের অনুমতি নেব আমরা, তাই না? তল্লাশি করতে হবে। হ্যাঁ, পুলিশ অফিসার যদি কাউকে গ্রেপ্তারের কোনো আইনানুগ ক্ষমতা নাই তার, যদিও এগুলো পেনাল কোডের প্রশ্ন তো সম্পৃক্ত আছে দেখে জিজ্ঞাসা করতেছি। পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করবেন, মনে করেন আমি রাবেয়া আপুকে গ্রেপ্তার করব কিন্তু আমার আইনানুগ অধিকার নাই, আমি বেআইনি গ্রেপ্তার করলাম, তাহলে আমার দণ্ড কত ধারায় হবে? পেনাল কোডের 220। গুড, আসমা আপু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আর যদি ওই ব্যক্তি আমার গ্রেপ্তারে বাধা দেয়, আমার গ্রেপ্তার আইনানুগ ছিল, উনি বাধা দিচ্ছেন, তখন 146 নাকি? 224 আপু, 224-এ বাধা দিলে পেনাল কোডের 224 ধারায়, ভাষ্যতে লেখাই আছে, আপনাদের বই দাগানো আছে, দেখেন। আচ্ছা, আপনি গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করবেন, পূর্ব শর্ত কি দেহ তল্লাশির? যদি জামিনের ব্যবস্থা না থাকে হুম, তারপরে তার দেহ তল্লাশি করবে। হ্যাঁ, আগে দেখতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে জামিন দেওয়া যায় কিনা, অথবা যে আপনি যদি ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করেন 76 ধারা অনুযায়ী ওয়ারেন্টটা জামিনযোগ্য ছিল কিনা, তারপরে আপনি কি করতে পারবেন? তার দেহ তল্লাশি করতে পারবেন। আসামির পলায়ন প্রতিরোধে প্রয়োজনের অতিরিক্ত নিয়ন্ত্রণ নিষেধ কত ধারা?
50 আপনি 48 ধারা মোতাবেক কোনো বাড়ি ভেঙে প্রবেশ করতে আপনাকে কি খেয়াল রাখতে হবে? পর্দানশীল মহিলা যদি মহিলা আছে কিনা? সেটা যাওয়ার অনুমতি পর্দানশীল দিতে মহিলা থাকলে তাকে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারাটা আমরা কয়টি কারণে কোনো ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? 11টি। এখন কিন্তু 11টা। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। কিভাবে শিখাইছিলাম? সি +7 এরপরে -7 IPSODERA শুধু মাঝখানে দিবেন -7 +7, ঠিক আছে? এভাবে দিয়ে করে ফেলবেন, তাহলেই 11টা আপনি এমনি লিখে ফেলতে পারবেন। আগের গুলো তো আগের মতোই আছে, শুধু দ্বিতীয় যে পয়েন্টটা সেখানে -7 +7 এভাবে করে পড়ে ফেলবো আমরা, তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না, সবকিছুই ঠিক থাকবে। আর যদি বাংলা পড়তে চান তাহলে ধর-ঘর সরকার, চোর পুলিশ সেনা, দেশ মুক্তি অনুরোধ, এই 9টা কথা দিয়েও কিন্তু আপনি বাংলা দিয়েও মনে রাখতে পারবেন। শুধু দত্তব্য অপরাধের পরেই শুধু -7 +7, 7 বছরের নিচে অপরাধ করলে কি ধরনের, আপনি কি কি কারণে তাকে গ্রেপ্তার করতে পারবেন, 7 বছরের বেশি করলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন। এই আচ্ছা, থানা এলাকায় কয় শ্রেণীর অপরাধীকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? শ্রেণীর 3 শ্রেণী। শ্রেণীর। এটা কিন্তু ভাষ্যতে একদম 3 শ্রেণী দেওয়া আছে, অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই। এরপরে আসেন, যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধস্তনকে লিখিতভাবে আদেশ দিবেন, আদেশ কেমন হবে? কত ধারা? 56 লিখিত হবে 56 ধারা। 56 ধারা লিখিত আদেশ হবে। কি অপরাধে গ্রেপ্তার করতেছেন, কোন আসামি, মানে কোন অফিসার গ্রেপ্তার করতেছেন, তাই না? আর কি কি থাকবে আমি তো ভুলে গেলাম। তাহলে কি কারণে প্রথমে একটা লিখিত আদেশ হবে, ও হ্যাঁ, কোন অফিসার গ্রেপ্তার করতেছে তার নাম ঠিকানা, কাকে গ্রেপ্তার করতেছে তার নাম ঠিকানা, তারপরে যে ব্যক্তির কাছে গ্রেপ্তার করতে যাবে তাকে আদেশের বিষয়বস্তু বা আদেশের সারমর্ম জানাবে। এই তো 4টা, আর একটা শুধু বলা আছে, সিনিয়র অফিসার অধস্তন কর্মকর্তার হাতে দিবেন, এইভাবে তাকে লিখিত আদেশ দিবেন। জনসাধারণ কখন পরোয়ানামূলক কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন? 59 হইল না, এটা তো বিনা পরোয়ানায় গ্রেপ্তার ছিল। কি আবার বলো তো? জনসাধারণ কখন পরোয়ানা দিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেলতে পারে? জনসাধারণ ওয়ারেন্ট পায় কত ধারায়? 45 78 ধারাটা পড়াইছি না? 78 78-এ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদেরকে ওয়ারেন্ট দিল, তারা ওয়ারেন্ট নিয়ে গিয়ে 3 শ্রেণীর ব্যক্তিকে কি করলো, গ্রেপ্তার করে ফেলতে পারলো। 3 শ্রেণীর ব্যক্তির জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদেরকে ওয়ারেন্ট দিল, ওই লোকটা যখনই আসলো তিনি পরোয়ানা তামিল করে পুলিশের কাছে নিয়ে গেল। কত ধারা? 78 ধারা। ওয়ারেন্ট সমগ্র বাংলাদেশে আপনি ওয়ারেন্টটা জারি করতে পারবেন কত ধারা? 82 82 ধারা। আর বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সময় সারা বাংলাদেশে অনুসরণ করতে পারবেন কত ধারা? 62 58 ধারা। 58 অনুসরণ সকল ক্ষেত্রে কিন্তু 54 ধারাতেই পড়ে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার গুলো কিন্তু কোনো না কোনো ভাবে 54 ধারাতেই পড়ে যায়। কিন্তু আপনি অনুসরণ করবেন 3টা ধারা অনুসরণের, খেয়াল করেন। একটা হলো ওয়ারেন্ট নিয়ে অনুসরণ, 82 ধারা। ধারা 58 ধারা 58 বিনা ধারা, পরোয়ানা 58, 57 না, 58 ধারা বিনা পরোয়ানায় অনুসরণ, 58 ধারা। আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলে অনুসরণ, 66 ধারা। তাহলে 3 রকম অনুসরণ আছে না? আপনি দেখবেন আগে ভাষাটা কি, আইনসঙ্গত হেফাজত থেকে হলে 66, বিনা পরোয়ানায় হলে 58, ওয়ারেন্ট সমগ্র বাংলাদেশে হলো 82। আচ্ছা, এরপরে ফৌজদারি কার্যবিধির 61 ধারার সঙ্গে সংবিধানের কত নং অনুচ্ছেদ ব্যবহার করবো আমরা? আপু তোমার মাইক হবে। হ্যাঁ, 61 সঙ্গে সংবিধানের 33 নং অনুচ্ছেদ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিবেন কত ধারা? 63 62 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 62 ধারায় রিপোর্ট দিবেন। 62, 63-তে কি করতে পারে? খালাস 3 উপায়ে খালাস দিতে পারবে বা জামিন মুচলেকা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ছেড়ে দিতে পারবে। আইনসঙ্গত হেফাজত থেকে পলায়নকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের পদ্ধতি কি বলেন? কত ধারা? 46-এর মাথায় এ, ঢুকতেছে না। 46-এর ক পয়েন্ট গুলো হবে, 46-এর খ, 46-এর হচ্ছে ঘ, 46 ধারা উম, পুরোটা থাকবে। 46 ধারা তো ঠিক আছে গ্রেপ্তারের পদ্ধতি, কিন্তু মূল ধারা কিন্তু 67 ধারা। দেখো 67 ধারায় আচ্ছা। বলা আছে, একটু পড়ি।
এইভাবে যখন 66 ধারা মোতাবেক কোনো ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করবে, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তারের বিধানগুলো প্রযোজ্য হবে, পাশাপাশি 47, 48, 49 ধারার বিধানগুলো সে প্রয়োগ করতে পারবে। একই গ্রেপ্তারের একই নিয়ম, 46 ধারা ঠিক আছে, কিন্তু সঙ্গে এই 3টা ধারা হলো বেশি গুরুত্বপূর্ণ। 47, 48, 49 ধারার পদ্ধতি অনুযায়ী গ্রেপ্তার কার্যকর করতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা। সমন, সমন কি বলেন তো? সমন কাকে বলে? যে কোনো একজন বলেন, সমন কাকে বলে? 68। সংজ্ঞা জানতে চাইছি, সংজ্ঞা। কোনো মামলার কোনো হুম। প্রার্থী বা সাক্ষীকে আদালতে নির্দিষ্ট দিন, তারিখ এবং সময়ে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক তার নাম ঠিকানা উল্লেখপূর্বক হাজির আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত 2 কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকেই সমন বলে। মাশাআল্লাহ। 68 প্রবিধান 471। গুড। এভাবেই যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে লিখেও ফেলতে পারবেন, তখন আর কষ্টও হবে না। কয়জন ব্যক্তি, কয় শ্রেণীর ব্যক্তি সমন জারি করতে পারে? 3 শ্রেণীর। কে কে? পুলিশ অফিসার, অফিসার, আদালতের নির্দেশিত যে কোনো অফিসার, আর হচ্ছে পুলিশ অফিসার, আদালত, যে আদালত সমন প্রদানকারী আদালত- আদালতের অফিসার, আর আর আদালতের সরকারি কর্মচারী। হ্যাঁ, অন্য সরকারি কর্মচারীও সমন জারি করতে পারবে। আচ্ছা, সমন জারির পদ্ধতি আলোচনা করুন। কত ধারা থেকে কত ধারা? 69 থেকে 73। দুইটা জিনিস নতুন যুক্ত হয়েছে। কি কি যুক্ত হয়েছে? আপনারা 70 ধারাটা লেখেন নাই অনেকে। আর 70, 69-এর 4 আর 70 এই হ্যাঁ দুইটা হ্যাঁ, ধারা। এই দুইটা। তাহলে তানিয়া, তুমি 70 ধারাটা লেখো নাই তোমার খাতায়? লিখে ফেলিও, ঠিক আছে? তাহলে 70 ধারাটাতে সাবালক কথাটা উঠে গিয়ে কিন্তু বুঝতে এখন পারিনি। যে কোনো ব্যক্তিকেই সমন জারি করা যাবে। হুম, মাশাআল্লাহ, ঠিক আছে আপনাকে তো স্যার। জিজ্ঞেস করাই দরকার নাই আপনার এগুলো, আপনি এমনি থাকেন। এমনি দিলাম লিঙ্কটা, আমেনা লিখছে দেখে। 69 আপু বলেন, সাবান আপু কি? 69-এর 4-এ কি বলছে? আমি তো ক্লাসে যাইতে পারি নাই। 69-এর 4-এ বলছে, 69-এর 3 পর্যন্ত তো পারি আমরা। 4-এ বলছে আপনি অন্যভাবেও সমনটা জারি করতে পারবেন, SMS দিতে পারবেন, মেইল করতে পারবেন, আরো অন্য যে কোনো উপায়েও আপনি পাঠাতে পারবেন। অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে আপনি তাকে সমন জারি করতে পারবেন। এখন এভাবেও সমন জারি হবে। এই এখতিয়ারাধীন এলাকার বাইরে পরোয়ানা জারি, কত ধারা? পরোয়ানা প্রেরণ 83 এখতিয়ারাধীন এলাকার বাইরে। মিজান সাদ্দাম ভাইয়া, আপনি পার্সোনালি দেন মেসেজ। 73 না। আপু 73 এখতিয়ারাধীন এলাকার বাইরে সমন জারি। প্রশ্নগুলো বুঝে উত্তর দেন। সমন হলে 73, ওয়ারেন্ট হলে 83, 83, 84টাও হয়। হ্যাঁ, 84টাও হয়। 84টা পুলিশ অফিসারের নিকটে প্রেরণ। 84 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, কত ধারা? 73। কি কি থাকবে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায়? কয়টি বিষয় উল্লেখ 73 থাকে? 3টি 73 ধারা 3টি বিষয় উল্লেখ বিষয় থাকে। লেখা। কি কি? আসমা আপু বলেন কি কি? জামিনদারের সংখ্যা, টাকার যে পরিমাণ, ব্যক্তিকে- মুচলেকা বলবৎ থাকিবার মেয়াদ। বুঝতে পারছি? জি জি হুলিয়া, হুলিয়া বলেন কত ধারা কত বিধি? 87, 87, PRB 87, 472। 472, 87, 472। কয় কপি হবে? কোথায় কোথায় যাবে? হুলিয়া 3 কপি, হুলিয়া 3 কপি হবে থানায়, 3 আদালতে কপি থানায়, ব্যক্তির আদালতে, এলাকার জন্য, থানার জন্য, কোর্টে। শেষ 3 কপি আচ্ছা। 3 জায়গায় যাবে। কত বিধিতে বলা আছে? 472 বিধিতে। মনে আছে তো পড়া 472 মোটামুটি? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, আপনি অন্য এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করলেন, করে কত ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন গ্রেপ্তারের পরে? 85। 85। আপনাকে বললাম যে আপনি মেসেজ গুলা শুধু হোস্ট কে দিতে পারেন না মেসেজ। দেখেন, একটু ট্রাই করলে পাবেন। আচ্ছা, অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি পারি না? 88(3) 88, অষ্টআশি 3। সম্পত্তি ক্রোকের পদ্ধতি। হ্যাঁ
88 যে সম্পত্তি ক্রয় করা হলো সেই সম্পত্তি যদি ক্ষয়শীল পচনশীল হয় কি ব্যবস্থা, কত ধারা? 5 88 5 88 88 5 5। তাহলে যে সম্পত্তি ক্রয় করা হলো যদি ক্ষয়শীল পচনশীল হয় 88 5-এ ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? বিক্রয়ের আদেশ দিতে পারবেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি, আপনি সম্পত্তি ক্রয় করে ফেলছেন কিন্তু হুলিয়ার সময়টা পার হয়নি, এর মধ্যেই এসে হাজির হয়ে গেল, কত ধারায় ব্যবস্থা? 6 এর 87 88 6 6 আর সরকারের ও। এখতিয়ারে চলে গেল সম্পত্তি, 87-র সাথে যে সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেল সেই সম্পত্তি ফেরত প্রদান, কত ধারা? 89 89। এই ধারাগুলোর পার্থক্য, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য গুলো যদি বুঝতে না পারেন তাহলে বিপদ। ঠিক আছে, তাহলে কোন সম্পত্তি, প্রকৃত সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যায় কত ধারায়? 7 88-7 ধারা মোতাবেক চলে যায়। সংশ্লিষ্ট ব্যক্তি, যে ব্যক্তির আপনি সম্পত্তি ক্রয় করলেন তার সঙ্গে নিরপরাধ ব্যক্তির সম্পত্তি থাকলো, তিনি কয় মাসের মধ্যে দাবি জানাবেন? 6 মাসের মধ্যে 6 মাসের 6 মধ্যে মাসের দাবি মধ্যে। জানাবেন। কোন আদালতে দাবি জানাবেন? যে আদালত যে যে আদালত আদালত হুলিয়া প্রদান হুলিয়া করছে, দিল অথবা সমন দিল, প্রক্রিয়া সেই আদেশ দিছে আদালতেই সেই দাবি আদালত। জানাতে পারবেন। মনে করেন আংশিক হ্যাঁ, মেনে সেই নিছে আদালতে। অথবা অগ্রাহ্য করছে, তাহলে কি হবে? সেই ব্যক্তি কত বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন? 1 বছরে সে ব্যক্তি 1 এক বছরের মধ্যে বছরের মামলা মধ্যে দায়ের করতে মামলা পারবেন। কত দায়ের ধারা? করতে পারবে। 88-6 গ। 88 88 ধারাটা পড়বেন, 6 বুঝতে পারছেন? যদিও হুলিয়া ক্রোকের বাধ্যবাধকতা কমেছে, নতুন এই যে আইন করার পরে বলছে যে চাইলে সরাসরিও পেপারে বিজ্ঞপ্তি দিতে পারবে, সেটা আদালতের বিবেচনার উপরে, কিন্তু তারপরে পড়তে হবে আমাদের, তো আমরা তো পরীক্ষা দেবো, আমাদেরকে তো জানতেই হবে, তাই না? এই যে যে ব্যক্তি ক্রোকি সম্পত্তি ফেরত নেওয়ার জন্য আসে সে কত দিনের মধ্যে তাকে হাজির হতে হবে? 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে হাজির হতে হবে। মামলা কতগুলো 2 সময় বছরের শিখলাম মধ্যে। দেখেন। মামলা দায়ের করতে পারবে 1 বছরের মধ্যে, নিরপরাধ ব্যক্তির সম্পত্তি থাকলে দাবি জানাতে পারবে 6 মাসের মধ্যে, আবার ফেরতের জন্য সম্পত্তি, ক্রোকি সম্পত্তি ফেরতের জন্য 2 বছরের মধ্যে তাকে কি করতে হবে? এসে আদালতকে বোঝাতে হবে যে আমি হুলিয়ান নোটিশ পাই নাই, সমনের পরিবর্তে পরোয়ানা। আমি বলি, আপনারা বলেন কোনটা পরিবর্তে কোনটা অতিরিক্ত। সমন দেয়া হলো, তারিখ আসে নাই, ওয়ারেন্ট দিয়ে ফেললাম, কি হবে? সমনের সমনের পরিবর্তে। গুড, সমনের পরিবর্তে। আর সমন দেয়া হলো, তারিখ আসলো, তারিখ চলে গেল, ওই ব্যক্তি হাজিরও হয় নাই, কিছু জানাইও নাই, ওয়ারেন্ট দিলাম। অতিরিক্ত সমনের হ্যাঁ, অতিরিক্ত। সমনের অতিরিক্ত, কত ধারা? এটা হচ্ছে 90 90 এর ক সমন হচ্ছে দিলামই পরিবর্তে, না, 90 হ্যাঁ, এর খ 90 এর হচ্ছে ক খ। অতিরিক্ত। তানিয়া তোমাকে ধন্যবাদ। সমন দেইনি, সরাসরি ওয়ারেন্ট দিলাম, কত ধারা? 90 এর ক। না, 90 এর খ। 91 কিভাবে হবে? 75 কিভাবে হবে? 75 না, ঠিক আছে, আপনি ওয়ারেন্ট ইস্যু করবেন 75 ধারায়, আদালত হিসেবে একটা 90 ব্যক্তির হয় প্রতি হবে। ওয়ারেন্ট দিবেন। কিন্তু আমাদের আলোচনা সেখানে নয়। যে ব্যক্তিকে সমন দিতে পারি আমি, কিন্তু সমন না দিয়ে সরাসরি পরোয়ানা দিলাম, এটাকেই বলে সমনের পরিবর্তে পরোয়ানা। অথবা সমনের সমন পরিবর্তে। দিলাম বাট হাজিরের ডেট আসে নাই, পরোয়ানা দিলাম। 90 ধারার আলোচনা ছিল, ঠিক আছে। 75 গ্রেপ্তারি পরোয়ানা, ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা ওটা ছিল না। আচ্ছা, এবার আসেন, কোন ব্যক্তি আদালতে হাজির আছে, সেই ব্যক্তিকে আবার আদালতে হাজির করার জন্য আদালত মুচলেকা নিল, মুচলেকাটা 91 নিবে কত ধারা? 91 ধারা। মিজান সাদ্দাম ভাইয়া 91 ধন্যবাদ, ধারা, আর শর্ত সব লঙ্ঘন পড়া হলে মনে আছে। 92 ধারা। হ্যাঁ, আর যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে তখন 92 ধারা। বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট প্রেরণ, কত ধারা? বাংলাদেশের 93 এর 93 খ। 93 ক। 93 এর খ। না, খ খ 93 সমন আমি ভাবছি। সমন বলি নাই, ওয়ারেন্ট বলছি। প্রশ্নগুলা বুঝে ধীরে সুস্থে জি। উত্তর দাও। হ্যাঁ, নুসরাত স্যার আপনাকে ধন্যবাদ, যারা বলতেছেন না কিন্তু মেসেজ দিচ্ছেন তাদেরকে আরো ধন্যবাদ। সবাই বলতে গেলে ক্লাসে নয়েজ সৃষ্টি হয়, কারো কথা শোনা যায় না, কিন্তু তারপরও আমি বলতে বলি। তাহলে যদি ওয়ারেন্ট হয় তাহলে কিন্তু 93 এর খ, সমন হলে 93 এর ক, আর খ দুটোই যদি আসে তাহলে ক 93 এর 93 এর 93 গ, ক। তাহলে 93 এর গ। আচ্ছা, গত ক্লাসটা একটু কঠিন ছিল, দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি হাজির করার জন্য নোটিশ, বুঝতে পারছি কিনা একটু দেখি। 98 ধারা মোতাবেক চোরাই মাল, জাল দলিল, নকল সিল এগুলো উদ্ধার করার জন্য যদি আদালত ওয়ারেন্ট দেয়, কোন পদমর্যাদার কর্মকর্তা ওয়ারেন্টটা জারি করতে পারেন, তামিল করতে পারেন? নায়ক হতে ঊর্ধ্ব থানার ভারপ্রাপ্ত অফিসার। হ্যাঁ, মানে কনস্টেবল পদের উপরে।
যেহেতু করে। বইয়ে এভাবে আসছে আমরা এভাবেই লিখবো। হ্যাঁ। এমসিকিউ আসলে আপনাদের আসবে কনস্টেবল পদের উপরে, কনস্টেবল বইয়ের ভাষা দিয়েই আসবে। কত ধারা ছিল? 98 ধারা। 98 ধারায় পরোয়ানা 98 দিলে ধারা। কয়টা অধিকার পায় সংশ্লিষ্ট ব্যক্তি পরোয়ানা মূলে? 5টা। 5টি অধিকার। হ্যাঁ, 5টি অধিকার। এত সময় নিচ্ছেন কেন? দ্রুত বলে ফেলেন। 5টি অধিকার। 94 ধারা মোতাবেক আপনি কোন কোন দলিলগুলো দাখিল করার জন্য নোটিশ দিতে পারবেন না? ব্যাংকের 94। হেফাজত থেকে। ব্যাংকের হেফাজতে যেগুলো আছে। ব্যাংকের হেফাজতেটা তুমি তানিয়া হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে পারবে, কিন্তু সাক্ষ্য আইনের 123, হ্যাঁ। 24 ধারাটা সুযোগ নাই। ও হ্যাঁ হ্যাঁ 94 ধারায় 123 সাক্ষ্য আইনের 123, 24 ধারা অনুযায়ী যেগুলো সরকারি দলিল এগুলো হ্যাঁ সম্পর্কে, আর বলছে প্রভাবিত ডাক করবে না। পার্সেল, ডাক বিভাগের চিঠিপত্র, এগুলোর জন্য কি দেওয়া যাবে না? এগুলোর জন্য আর কি তল্লাশি চাইলেই তল্লাশি করা যাবে না এগুলো। আচ্ছা, বুঝতে পারছি। 94 ধারা তাহলে বুঝতে পারছি, একটু কিন্তু ঘোলা আছে বিষয়টা। পেনাল কোডের যে প্রতারণা সংশ্লিষ্ট অপরাধ, এগুলোর জন্য কার অনুমোদন লাগবে? এটা দায়রা দায়রা আদালতের অনুমোদন লাগবে। আর অন্যান্য মামলার ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন নিয়ে তারপরে তল্লাশি করতে হবে। আচ্ছা, হ্যাঁ তাহলে 94 ধারা মোতাবেক কি দলিল দাখিলের নির্দেশ দেয় নাকি কোনো বস্তু দাখিলের নির্দেশ দিতে পারে? বস্তু দুটোই। দুইটাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে দলিল হ্যাঁ। বস্তু দুটাই কিন্তু কি করতে পারবে? আদালত হাজিরের জন্য নির্দেশ দিতে পারবে। কে কে দিতে পারে এই নির্দেশ? কে কে সমন দিতে পারে? রঞ্জু স্যার, আপনাকে ধন্যবাদ। কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট দুইজনেই পারে, তার মানে যে কোনো আদালত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডাক বিভাগের যে ওয়ারেন্ট দিবে, কোন কোন পদমর্যাদার কর্মকর্তা ডাক বিভাগের ওয়ারেন্ট দিতে পারে? শ্রেণীর কর্মকর্তা। তারিখ ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, হাইকোর্ট। ডাক বিভাগের ওয়ারেন্ট ভালো করে বোঝেন। ডাক বিভাগের ওয়ারেন্ট, ডাক বিভাগের ওয়ারেন্ট দিতে পারবেন 4 ধরনের আদালত বলছে। যদি 5 ধরনের আদালত, হাই, দায়রা, জেলা, চিফ, এভাবে পড়তে বলছিলাম। হাই, দায়রা, জেলা, চিফ। তাহলে হাইকোর্ট, দায়রা আদালত, জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন। যদি এভাবে আলাদা করে গুনি, 5টা আদালত। এই 5টা আদালত কি করতে পারবে? কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু বলতে পারবে যে আপনারা দায়রা কি আদালত, করেন, হাইকোর্ট। আপনারা ওই ব্যক্তির কাছে এই দলিল পত্রগুলো অর্পণ করেন। এটা কিন্তু আলাদা বিষয়, এটা আপনি তল্লাশি করলেন, ওই আদালতের দরকার। কিন্তু ওয়ারেন্টের ব্যাপারটা আমি বলছি 96(2) ধারার প্রশ্ন ছিল। 96(2) তাহলে একটা শুধু তারা নিজেরাই তল্লাশি করতে পারবে। 95 বলছে এই এই আদালতের যদি তদন্ত অনুসন্ধানের কাছে কাজে দরকার হয় কোনো ডাক বিভাগের দলিল, তারা ওই টেলিগ্রাম কর্তৃপক্ষকে বলতে পারবে যে সুনির্দিষ্ট ব্যক্তিকে আপনারা এগুলো অর্পণ করেন। বুঝতেছি, জিনিসটা পরিষ্কার করে নেন। আরেকটা হলো ওয়ারেন্ট দিবে, সার্চ ওয়ারেন্ট দিবে কোন আদালত? 3জন ব্যক্তির কথা বলা আছে, জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন। কিন্তু হাইকোর্টও কিন্তু পারবে। যে কাজ চিফ জুডিশিয়াল পারেন সে কাজ তো হাইকোর্ট এমনি পারেন। তাহলে উত্তর যদি এভাবে আসে, তাহলে ধারা থেকে যদি হুবহু আসে, আপনারা 3টা অপশন পাবেন, জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, সবগুলো। তাহলে কি দাগাবেন? সবগুলো। আর যদি দেখেন হাইকোর্ট দায়রা বিভাগ আছে, তাহলেও সবগুলো দাগাবেন। কারণ 95 ধারায় যাদের ক্ষমতা তারাও কিন্তু পারবে। তাহলে হাইকোর্ট বিভাগ কি চিফ জুডিশিয়ালের চেয়ে বড় আদালত না? সে তো সর্বোচ্চ আদালত, সে পারবে না ওয়ারেন্ট দিতে? পারবে। বুঝাইতে পারছি বিষয়টা? উত্তরটা আপনাদের ভুল হয়নি, ঠিক আছে, কিন্তু একটু বুঝে পড়লে তাহলে আর ভুল হবে না। মনে করবেন যে 96(2) মাত্র 3টা আদালত দেয়া আছে, তাহলে তো বুঝি জেলা ম্যাজিস্ট্রেট পারবে না বা পারবে না, এই যে হাইকোর্ট বিভাগ পারবে না, এরকম ভাববো আমরা, কিন্তু ভুল হবে। তাহলে যেটা নিম্ন আদালত পারে সেটা উচ্চ আদালত এমনিই পারে। বুঝতে পারছি? এই ছিল 96(2) আর 95 প্রথম অংশ। এবার আসেন একটু 94 95 একটু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি কোন দলিলটা ওয়ারেন্ট দিতে পারবেন, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। 4টা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। আপনি যে দলিলটা চেয়ে পাঠাচ্ছেন, এই দলিলটা অবশ্যই জরুরি হতে হবে। তদন্ত অনুসন্ধান বিচারের কাজেই আপনার দরকারে লাগতে হবে এই দলিলটা। আপনি তো চাইলেই একটা মানুষের দলিল চেয়ে পাঠাতে পারেন না, পারে? এই জন্য কি হতে হবে? দলিলটা অবশ্যই প্রয়োজনীয় হতে হবে। 4টা উপাদান। দলিল দেখা একান্তই জরুরি, এই দলিল ছাড়া মামলার সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আর কি? তদন্ত অনুসন্ধান বিচারের কাজে আপনার দলিলটা প্রয়োজন। এবং এই বড় বড় আদালতগুলো যারা আছে তারা এই বিষয়ে কেবলমাত্র দলিলগুলো দাখিল করার জন্য তারা নির্দেশ প্রদানের অধিকারী। আর বলছে নিম্ন আদালতে যদি দরকার হয় বড় বড় আদালতের অনুমোদন সাপেক্ষে দলিলগুলো চাইতে পারে।
কত ধারার আলোচনা? 95 ধারার ভাষ্যের আলোচনা। 4টা উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে এটা পড়ে ফেলবেন। আমি ক্লাসের শেষে ছবি দিয়ে দেব, একটু দেখবেন। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি। ওয়ারেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা কত ধারা? 97। পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা 97 ধারা। পরোয়ানা নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? কোন জায়গাটুকু আপনি তল্লাশি করবেন সেটা একবারে ওয়ারেন্টে লিখে দেওয়া। আদালত যদি ওয়ারেন্টে লিখে দেয় যে অমুক জায়গা তল্লাশি করতে হবে, তাহলে আপনার ওই জায়গাটাই কিন্তু তল্লাশি করতে হবে। এটাকেই বলে পরোয়ানা নিয়ন্ত্রণ। বুঝতে পারছি? ত্রুটিপূর্ণ তল্লাশি বলতে কি বোঝেন? ত্রুটিপূর্ণ তল্লাশি 97 ধারা, দুইটাই কিন্তু 97 ধারা থেকে উত্তর। আচ্ছা, 98 ধারা পর্যন্ত আমরা পড়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা ক্লাসে যাই। ক্লাসটা একটু লম্বা হয়ে গেল, প্রশ্নোত্তরটা না থাকলেও আবার খারাপ হয়ে যায়, তাই না? 98 ধারা পর্যন্ত পড়ে ফেলছি। রিভিশনের দরকার আছে, রিভিশন দিতে গেলে দেরি হয়ে যাবে কিন্তু। রেকর্ডিং যারা ক্লাস মিস করবেন তারা অবশ্যই রেকর্ডিং গুলো শুনে নেবেন। 200 পর্যন্ত যাই, 200 না 176 পর্যন্ত যাওয়ার পরে একদিন বন্ধ দিয়ে, মাঝখানে একদিন বন্ধ দিয়ে রিভিশন দেব, শুধু সেদিন প্রশ্নোত্তর হবে। 176 পর্যন্ত যাই, গেলে শুধু প্রশ্নোত্তর হবে একটা ক্লাস, ইনশাল্লাহ। সবাই পড়া ওইভাবে পড়ে ক্লাসে উপস্থিত থাকবেন। আগে থেকেই প্রিপারেশন নেন। অনেক আগে বললাম, মাত্র 99 ধারা পড়তেছি, তাই না? তাহলে এখন থেকে আপনি পুরোনো পড়াটা কভার করে নিয়ে নতুন পড়াগুলো ওইভাবে নেন, যাতে আমরা 176 পর্যন্ত হওয়ার পর একদম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করা মাত্রই বলে ফেলতে পারি। আসেন 99 ধারাটা পড়বো। 85 ধারাটা যে যে ব্যক্তি বুঝতে পারছেন, 85 ধারায় কি ছিল? 20 মাইলের মধ্যে আপনি এখতিয়ারাধীন এলাকার বাইরে যখন কোনো অপরাধী গ্রেপ্তার করবেন, তখন ওই অপরাধীকে আপনি কিভাবে কোথায় নিয়ে হাজির করবেন, তাই ছিল না 85? একইভাবে আমরা এখন কি করতেছি? তল্লাশি করতেছি। এতদিন কি করছিলাম? 85 থেকে ওই বিধানগুলো ছিল গ্রেপ্তারের বিধান, আর এখনকার কি? এখনকার তল্লাশির কার্যক্রম। তাহলে 99 ধারায় বলছে অধিক্ষেত্রের বাইরে যদি আপনি তল্লাশি করেন, পারবেন না? অবশ্যই পারবেন। অধিক্ষেত্রের বাইরে যখন তল্লাশি করতে যাবেন, তখন তো আপনি কিছু মালামাল পেতেই পারেন। তাহলে এই মালামালের বিলি ব্যবস্থা কেমন করে হবে? আপনি এই মালামাল কোথায় নিয়ে হাজির করবেন, কার কাছে নিয়ে যাবেন? এটাই হলো 99 ধারা। পাশে 85 ধারার মতো এভাবে লিখে রাখেন, তাই বলে 99 এর 85 একসাথে ব্যবহার করা যাবে না। আপনি লিখে রাখেন 85-র মতো। অর্থাৎ এখতিয়ারাধীন এলাকার বাইরে যদি কোনো পুলিশ অফিসার তল্লাশি করেন, মনে করেন পরোয়ানা নিয়েই গেল, আদালতের ওয়ারেন্ট নিয়েই গেল, গিয়ে যে মালামালের জন্য তল্লাশি করলো, মালামালটা পেলো, পাওয়ার পরে কি করবে? একদম তল্লাশির নিয়ম অনুযায়ী জব্দ টব্দ করে সকল প্রসেস আমরা আজকে পড়বো ইনশাল্লাহ, কিভাবে তল্লাশি করবে। এভাবে তল্লাশি করে পরোয়ানা যে আদালত দিল, সেই আদালতে নিয়ম কোথায়? আপনার ওয়ারেন্ট যে আদালত দিল, এই আদালতে আপনি সবকিছু হাজির করবেন। ব্যক্তিকে, যেমন রেবেকাকে গ্রেপ্তারের জন্য রংপুরের আদালত নির্দেশ দিল, নিয়ম কি? আপনি আমাকে রংপুরের আদালতেই হাজির করবেন। কিন্তু যেখানে গ্রেপ্তার করলেন সেটা তো এলাকা, বাইরের এলাকা। এখন তাহলে কোথায় নিয়ে যাবেন? যে আদালতটা নিকটতম সেই আদালতে নিয়ে যেতে পারবেন। পরে আদালত আবার অন্য আদালতে এগুলো পাঠানোর ব্যবস্থা করবে। এই হলো 99 ধারা। আপনি এই যে এতক্ষণ পর্যন্ত 94, 95, 96, 97, 98 এগুলো যে আমরা পড়লাম, এগুলো তল্লাশি করলেন বিভিন্ন ভাবে। 98 ধারায় আপনি 5 রকমের ক্ষমতা দিয়ে তল্লাশি করলেন। পরে এখন মালামাল গুলো কিভাবে নিয়ে যাবেন? নিজের এলাকা হলে তো নিজের আদালতে নিয়ে গেলেন, যদি সেটা এখতিয়ারের বাইরের কোনো এলাকা হয়, তখন এই মালামাল গুলো কিভাবে নিয়ে যাবেন? সেই বিধানটাই হলো 99 ধারা। তাহলে 99 ধারা হলো এখতিয়ারের বাইরে তল্লাশিকৃত যে মালামাল প্রাপ্ত হলো, সেই মালামালের বিলি বন্টন ব্যবস্থা। তাহলে কি করবেন? যে আদালত পরোয়ানা দিল সেই আদালতেই দাখিল করার নিয়ম। তবে এটা যদি দূরে হয়, এখতিয়ারা সম্পন্ন আদালতটা যদি কাছে হয়, যে আদালতের এখতিয়ারে গিয়ে আপনি তামিল করলেন সেটা যদি কাছে হয়, মালামাল আপনি সেখানেই নিবেন। পরে আদালত বুঝবে কিভাবে আদালত এটা, সেই ওয়ারেন্ট দিছে যে আদালত, সেখানে প্রেরণ করবে। বুঝতে পারছি 99 ধারা। তাহলে প্রশ্ন যদি এভাবে করে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এখতিয়ারাধীন এলাকার বাইরে গ্রেপ্তার করার পর কি ব্যবস্থা? 85। তল্লাশি করে এখতিয়ারাধীন এলাকার বাইরে তল্লাশি করে মালামাল পেলে কি ব্যবস্থা? 99। পার্থক্য বুঝতে পারছি? ওটা এখতিয়ারাধীন এলাকার বাইরে গ্রেপ্তার ছিল, আর এটা কি? এখতিয়ারাধীন এলাকার বাইরে বা অধিক্ষেত্রের বাইরে গিয়ে তল্লাশিকৃত মালামালের ব্যবস্থা। এই হলো পার্থক্য। এরপরে আসে 99 এর ক ধারা যাব। ক্লাসের শুরুতেই বলছিলাম, গত ক্লাসে যখন আমরা তল্লাশি শুরু করি তখন বলেছিলাম যে 4টা ধারায় ওয়ারেন্ট পাবো আমরা। 4টা। তল্লাশি পরোয়ানা কয়টা ধারা? 4টা ধারা।
96, 98, 99 এর ক 100, তার মধ্যে আমরা দুইটা ওয়ারেন্টের ধারা পড়ে ফেলছি, কি কি? 96, 98। আজকে কত পড়বো? 99 এর ক 100 ধারা পাবো। তাহলে আসে 99 এর কয়ে কি বলছে একটু দেখি। কতিপয় প্রকাশনা বা ছাপাখানা এগুলো বাজেয়াপ্ত করা বা বাজেয়াপ্ত ঘোষণা এবং এগুলো তল্লাশি। ছাপাখানা প্রকাশনা একটু আমাদের ধারণা আছে না? ছাপাখানা কি? সংবাদপত্র হতে পারে, যে কোনো ছাপাখানা হতে পারে, বই, লিফলেট, কার্টুন এগুলো বানায় যে, তাই না? এগুলো হলো ছাপাখানা বা প্রকাশনা। বই বের করে কে? বিভিন্ন প্রকাশনী। তাহলে আমরা কি পড়তেছি? এই প্রকাশনাও জব্দ করা যাবে, বাজেয়াপ্ত করা যাবে, এখানেও তল্লাশি করা যাবে। তাহলে যদি এরকম এমসিকিউ দেয়, কোনো ছাপাখানা বা প্রকাশনা এগুলো তল্লাশি করার বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আলোচিত হয়েছে? কত ধারা? 99 এর ক, মানে এদেরকে ওয়ারেন্ট দেয়া যাবে। তাহলে আসেন একটু দেখি কখন কখন এই প্রকাশনা বা ছাপাখানার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়, কখন আমরা এগুলো তল্লাশি করতে পারি। কোন সংবাদপত্র, কি কি দেখেন তিনটা জিনিস: সংবাদপত্র, গ্রন্থ, দলিল। হতে পারে কোনো দলিল, হতে পারে সংবাদপত্র, হতে পারে কোনো বই। গ্রন্থ মানে কি? বই। তাহলে সংবাদপত্র, গ্রন্থ, দলিল যেখানেই মুদ্রিত হোক না কেন, মুদ্রিত মানে কি? প্রিন্ট করা থাকুক না কেন, এই যেমন ধরেন সিআরপিসি বই, অথবা মনে করেন এটা একটা দলিল, এখানে এগুলো মুদ্রণ করা আছে কিনা। তাহলে সংবাদপত্র, গ্রন্থ, দলিল যেখানেই মুদ্রিত হোক না কেন, যদি এমন কিছু থাকে যেটা সরকার বিরোধী কথাবার্তা, অশ্লীল, কদর্য, কুৎসিত ভাষা, অনেক কিছু বলা আছে, এগুলো থাকলে কি করা যাবে? ওই ছাপাখানা যেটা এই ছাপালো, যে কোনো এই সংবাদপত্রটা কে ছাপালো? প্রথম আলোর একটা অফিস আছে না? প্রথম আলো, মনে করেন ধরে নিলাম প্রথম আলো পেপার সরকার বিরোধী কথাবার্তা ছাপিয়েছে, তখন সরকার চাইলে এটা বাজেয়াপ্ত করতে পারবে। শোনেন, এটা কিন্তু সরকারের ক্ষমতা। কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। শুরুতেই লেখা আছে দেখেন, যেই ক্ষেত্রে সরকারের নিকটে মনে হবে যে কোনো সংবাদপত্র, গ্রন্থ, দলিল যেখানেই মুদ্রিত হোক না কেন, নিম্নলিখিত বিষয়গুলো যদি থাকে, তাহলে এই সংবাদপত্র, এই ছাপাখানা, এই প্রকাশনা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করতে পারবেন। পরে আসি, এবার আসেন কোন কোন কারণে বাজেয়াপ্ত করা যায়। প্রথম কারণ হলো পেনাল কোডের কতগুলো অপরাধ বলছে, কি কি? 123 ক, 124 ক, 295 এর ক, তারপরে 292, 505, 505 ক, আরো কিছু বাদ গেল নাকি? 123 ক, 124 ক, ও আচ্ছা 153 ক। এবার একটু বলি, না হলে বুঝতে পারবেন না। 123 ক হলো রাষ্ট্র সৃষ্টির নিন্দা। বাংলাদেশ কেন হলো? ভারতের অধীনে ছিল, ভালোই ছিল, এরকম বললো মনে করেন তখন, তাহলে রাষ্ট্র সৃষ্টির নিন্দা করলো সে। 123 ক, 124 ক রাষ্ট্রদ্রোহ করলো, 153 ক মনে করেন হিন্দু মুসলমানের যুদ্ধ লাগায় দিল, এরকম কথাবার্তা পেপারে ছাপালো। হ্যাঁ, তাহলে 123 ক, 124 ক, 153 শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বর্ধন। 292 কুৎসিত, কদর্য, অশ্লীল বই বের করলো। 292, 295 এর ক মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য খারাপ কথাবার্তা, এগুলো লিখলো। এরপরে কি? 505, 505 ক জনসাধারণের অনিষ্ট করার জন্য কি করলো? এই কুৎসিত কটু বাক্য ব্যবহার করলো, এরকম করে পেপারে দিল বা বইয়ে বইয়ে বই বের করলো, অথবা যে কোনো দলিল বের করলো। আর 505 ক মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, অনেকটা একই রকম। এখানে শব্দ সমূহ 505 কয় হলো শব্দ দ্বারা, আর যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে, আর 505টা হলো জনসাধারণের প্রতি। তাহলে দেখেন এই এই অপরাধগুলো যদি হয়ে যায়, মানে এই ধরনের কথাবার্তাগুলো যদি পেপারে ছাপায়, কোনো দলিলে থাকে, কোনো বইয়ে ছাপায়, তাহলে ওটা সরকার বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারবে। এটা গেল একটা কারণ। তাহলে পেনাল কোডের ধারাগুলো আপনাকে মুখস্থ করতে হবে এমন কোনো কথা না, একটু আপনার জানা থাকলেই হবে যে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় যদি থাকে, একদম আমার মতো পড়তে হবে না, আপনি শুধু একটু বেসিক নেন তাতেই হবে। আমি বোঝানোর জন্য এত কিছু বললাম। তাহলে পেনাল কোডের বিভিন্ন ধারার অপরাধ যদি হয়, রাষ্ট্রদ্রোহমূলক কথাবার্তা যদি হয়, তাহলে সেই পেপার, সেই বই, সেই দলিল সরকার বাজেয়াপ্ত করতে পারবে। আর কি কি বাজেয়াপ্ত করতে পারবে? এমন কিছু লিখছে যেটা 4 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 4 জন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, স্পিকার। তাহলে রাষ্ট্রপতি, বিচারপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বুঝতে পারছি, এই 4 জন ব্যক্তিকে নিয়ে খারাপ কথা লিখছে, তাহলে সেটাও কি করতে পারবে? তাদের জন্য মানহানিকর কিছু লিখছে, তাহলে সেটাও বাজেয়াপ্ত করা যাবে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ আসেন, খুবই কুৎসিত, কদর্য প্রকৃতির কোনো কার্য, এরকম কুৎসিত বিষয়বস্তু লিখছে, যদিও 292 অনেকটা কভার করে, কিন্তু 292 বই পুস্তক, এছাড়া যদি অন্য কিছু হয়,
কার্টুন কার্টুন আর্ট করছে, কার্টুন পেপারে কার্টুন ছাপাইছে, সেটা অত্যন্ত কুৎসিত অশ্লীল প্রকৃতির, এটাও সরকার বাজেয়াপ্ত করতে পারবে। অথবা এমন কোনো আচরণ যেটা কোনো ব্যক্তিদেরকে আমলযোগ্য অপরাধ করার জন্য উত্তেজিত করে। মনে করেন এমন কিছু লিখলো, এই পেপার পড়ে একদম দেশে দাঙ্গা শুরু হয়ে গেল, তাহলে তো দাঙ্গা মানে কি আমলযোগ্য অপরাধ। তাহলে আমলযোগ্য অপরাধ শুরু করার জন্য উত্তেজনা দান করলো কি পেপারের কিছু লেখনী হয় না, এরকম কিন্তু ঘটে। তাহলে এই পেপারের লেখনির মাধ্যমে মানুষ কি হলো, আমলযোগ্য অপরাধ করার জন্য উত্তেজিত হলো। তাহলে এগুলো অপরাধ যদি করে বা এই ধরনের লেখা যদি কোনো পেপারে থাকে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে, দেখেন এখানে হলো জানার বিষয়। তাহলে 4 ধরনের কথাবার্তা বললাম। প্রথমে পেনাল কোডের কিছু অপরাধ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতি, এই 4 জন ব্যক্তিকে নিয়ে মানহানিকর কোনো কথা, এমন কোন লেখনী লিখছে যেটা অত্যন্ত কুৎসিত, কদর্য, অশ্লীল প্রকৃতির, আর কি এমন ঘটনা, এমন বক্তব্য লিখছে মানুষ দাঙ্গার জন্য উত্তেজনা পেয়েছে অথবা আমলযোগ্য অপরাধের জন্য উত্তেজিত হয়েছে। এই 4 ধরনের ঘটনা যদি ঘটে কোনো পেপারে, কোনো বইয়ে যদি লেখে, তাহলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই বই বা দলিল এগুলো কি করতে পারবে, বাজেয়াপ্ত করে দিতে পারবে। এবার আসেন 2টা অপশন। যদি বাজেয়াপ্ত করে যে কোনো পুলিশ সদস্য এটা আটকাইতে পারবে, যে কোনো পদমর্যাদার। আর যদি বাজেয়াপ্ত না করে ওয়ারেন্ট ইস্যু করে, কোনো আদালত যদি ওয়ারেন্ট দেয় যে অমুক পেপার সিজ করে নিয়ে আসেন, তখন সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয়। তাহলে পার্থক্য বুঝতে পারছি। যদি বাজেয়াপ্ত করে সরকার, বাজেয়াপ্ত হয়ে গেলে যে কোনো পুলিশ সদস্য, একটু পরই খেয়াল করেন, যাদের বই আছে দেখেন 2 নম্বর লাইনটা দেখেন, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে, মানে ওই প্যারার নিচে দেখেন, এমন কোন গ্রন্থ বা দলিল যেগুলোতে এই ধরনের কথাবার্তা লেখা আছে, সরকার যদি বাজেয়াপ্ত করে, তাহলে যে কোনো পুলিশ কর্মকর্তা বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে সেখান থেকে আটক করতে পারবে। আর যদি আর সেটা না করে যে কোনো ম্যাজিস্ট্রেট পরোয়ানা জারি করে, ওয়ারেন্ট দেয়, ওয়ারেন্ট দিলে সাব ইন্সপেক্টরের নিচে নন এমন পদমর্যাদার কর্মকর্তা ওয়ারেন্ট মূলে এটা তল্লাশি করতে পারবেন। তাহলে বুঝতে পারছি পার্থক্য। যদি ওয়ারেন্ট দেয় কে পারবে, সাব ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড। আর যদি ওয়ারেন্ট না দিয়ে বাজেয়াপ্ত করে, যে কোনো পুলিশ কর্মকর্তা যেখানেই পাবে এটা সিজ করে ফেলতে পারবে, ধরে ফেলতে পারবে। এই ছিল 99 ক। তাহলে 99 কয়েও কিন্তু পরোয়ানা দেয় আদালত। তাহলে কত ধারায় পরোয়ানা দিল, ছাপাখানা, প্রকাশনা, এগুলো কি করার জন্য, বাজেয়াপ্ত হয়ে গেলে বা এগুলো তল্লাশি করার জন্য আদালত 99 ক ধারা মোতাবেক পরোয়ানা জারি করতে পারেন, পরোয়ানা ইস্যু করতে পারেন। পরোয়ানা মূলে সাব ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড, পরোয়ানা না হয়ে বাজেয়াপ্ত হলে কনস্টেবল পদের অফিসারও পারবে, যে কেউ পারবে, যে কোনো স্থান থেকে পারবে। আচ্ছা, এরপরে আসেন 99 ক্ষয়ে যাই, একটু একটু খর গটা একটু নিতে হবে, 1 লাইন করে তো একটু পড়ি। মনে করেন আমি একটা পেপারের মালিক, দৈনিক যুগান্তরের মালিক। তো আমার একটা যে কোনো লেখনির কারণে আমার পেপারটা সরকার বাজেয়াপ্ত করলো। আমি এখন কান্নাকাটি শুরু করে দিলাম যে আমার পেপার যে আপনি বাজেয়াপ্ত করলেন, আমার তো পেপারের কোনো দোষ নাই। আসলে আপনারা যেটা ভাবছেন আমি তো সেটা লিখি নাই। এই যে বাজেয়াপ্তের আদেশটা বন্ধ করার জন্য, রদ মানে বন্ধ করা, স্থগিত করা, বাজেয়াপ্তের আদেশ রদ করার জন্য হাইকোর্টে আবেদন করতে পারবে। কতদিনের মধ্যে, যেদিন বাজেয়াপ্ত হলো সেদিন থেকে 2 মাসের মধ্যে। এটা একটা এমসিকিউ। কোন সংবাদপত্র, প্রকাশনা, ছাপাখানা বাজেয়াপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি কত দিনের মধ্যে আপিল করতে পারবে? 2 মাস। কোথায়? হাইকোর্ট বিভাগে। শেষ। 2টা কথা। বাজেয়াপ্তর আদেশ দিলে সেই ব্যক্তি, তিনি যদি সংক্ষুব্ধ হন যে এই আদেশ আমি মানি না, আমার পেপারের কোনো দোষ নাই, তাহলে উনি কোথায় আবেদন করতে পারবেন? হাইকোর্টে। কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। আগামী ক্লাসে এগুলো এমসিকিউ ধরবো। কালকে আপনাদের ক্লাস আছে ইনশাল্লাহ। এবার আসেন, এরপরে কি হলো, সে আবেদন করলো, আমি আবেদন করলাম, হাইকোর্ট বিভাগে আবার সেটা শুনানি হলো, তারা চিন্তা ভাবনা করে দেখলো, দেখার পরে 3 জন বিচারপতি নিয়ে বেঞ্চ, ওই যে আমরা 15 ধারায় পড়ছি না ম্যাজিস্ট্রেটের বেঞ্চ, এভাবে বেঞ্চ গঠনের মাধ্যমে তারা কি করলো, সিদ্ধান্ত দিল যে আসলে এনার পেপারের তেমন কোনো দোষ নাই। তখন সেই বাজেয়াপ্তির আদেশটা রদও করে দিতে পারবেন। তাহলে 99 ক্ষয়ে আটক করলো, ক্ষয়ে আমি আবেদন করলাম 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে, গয়ে 3 জন বিচারপতি নিয়ে বেঞ্চ গঠনের মাধ্যমে এটা বিচার করলো, গয়ে যদি আমার বিরুদ্ধে, আমার পক্ষে যায়, তাহলে আমার এই আদেশটা তুলে দিল, আমার পেপার আবার সচল হয়ে গেল। বুঝতে পারছি? আর যদি দোষ পায় তাহলে বাজেয়াপ্তই থাকবে। এই হলো ঘটনা। 99 ক, খ, গ, ঘ। কয়ে আটক, ক্ষয়ে আবেদন করলাম, আমি আপিল করলাম, গয়ে আবার তারা বিচার বসালো, ঘয়ে দোষ পেলে ওরকমই থাকলো, আর দোষ না পেলে মুক্ত করে দিল। আদেশের
রদ করে দিল। প্রথমে যে বাজেয়াপ্তির আদেশ দিয়েছিল সেটা রদ হয়ে যায় 99-এর ঘ ধারায়, রদ করতে পারে বিচার বিবেচনা সাপেক্ষে। তাহলে এই ছিল 99, এরপরে আর লাগবে না। আমরা এবার যাবো 100 ধারায়, গুরুত্বপূর্ণ ধারা। 100 ধারায় বলছে কোনো ব্যক্তিকে, আমরা বলি না যে আসিয়া বলে যে আমার বউকে বাপের বাড়ি থেকে আসতে দিচ্ছে না, এইটা সেইটা, অমুককে আটক করে রাখছে, এরকম, তাই না? আমরা বলি না যে কোর্টে যান, গিয়ে 100 ধারার মামলা দেন। এই হলো 100 ধারা। আটক, বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা। তাহলে এটাও একটা ওয়ারেন্ট। তাহলে 4টা পাইছি না আমরা ওয়ারেন্টের ধারা? 96, 98, 99 কয় যে 100 পেলাম, ঠিক আছে। তাহলে 100-তে কি বলছে? এতক্ষণ পর্যন্ত দলিল পত্র আমরা দেখছি। এবার আসেন মানুষ উদ্ধার। কোনো ব্যক্তিকে যদি এমন অবস্থায় আটক করে রাখা হয় যে হয়তো বা আমলযোগ্য অপরাধ সংগঠিত হতে পারে, কোনো ব্যক্তিকে কেউ আটক করে নিয়ে গেছে, এমন অবস্থায় আটক করে রাখছে মনে হচ্ছে তাকে হয় অপহরণ করে নিয়ে গেল, অথবা তাকে পাচার করবে, অথবা তাকে মেরে ফেলতে পারে, অনেক কিছুই তো হতে পারে। কোনো ব্যক্তিকে যদি এমন অবস্থায় আটক করে রাখা হয় যাতে এরকম প্রতীয়মান হয় যে হয়তোবা কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হতে পারে, তখন ম্যাজিস্ট্রেট, 3জন ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। কে কে? প্রথম শ্রেণী নির্বাহী মেট্রোপলিটন, প্রথম শ্রেণী মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই 3 ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? ওয়ারেন্ট দিতে পারবেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা দিতে পারবেন। তাহলে কোনো ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা কত ধারা? 100 ধারা। দলিলপত্র ছাপাখানা প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য পরোয়ানা কত ধারা? 99-এর ক ধারা। এমনি আপনি যদি 94, 95 ধারায় দলিলপত্র চেয়েও পান নাই, তখন আপনি ওয়ারেন্ট দিবেন কত ধারা? 96 ধারা। চোরাই মাল, জাল দলিল, নকল সিল লুকানো আছে কত ধারা? 98 ধারা। বুঝতেছি না আমরা পার্থক্যগুলা? আচ্ছা, তাহলে আসেন এবার পুলিশ অফিসার। ওয়ারেন্ট পাওয়া মানে কি? ওয়ারেন্ট পুলিশ অফিসারকে দিল, পুলিশ অফিসার গেল, তল্লাশি করলো, ওই ব্যক্তিকে পাওয়া গেল। তারপরে কি ব্যবস্থা নিবে? ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট পরোয়ানা দিলেন তার কাছে নিয়ে হাজির করবেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট উপযুক্ত পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে যেটা উপযুক্ত মনে করবেন সেরকম আদেশ দিবেন। বুঝতে পারছি আমরা? এই ছিল 100 ধারা। তাহলে 100 ধারা থেকে কি কি এমসিকিউ হতে পারে? কোন কোন ম্যাজিস্ট্রেট, নিম্নলিখিত কোন কোন ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা দিতে পারেন? প্রথম শ্রেণী মেট্রোপলিটন নির্বাহী, তারা দিতে পারেন। বই থেকে যদি দেয় এগুলোই থাকবে, বুঝতে পারছেন? এমসিকিউ তো সাধারণত এগুলোই হুবহু এরকমই দিয়ে ফেলে, শুধু ভাষাগুলো প্যাচগোছ দিয়ে দেয়। এরপরে আসেন 100 ধারায় কাকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা দেয়? দলিলপত্র, চোরাই মাল, নাকি কোনো বস্তু, নাকি কোনো ব্যক্তিকে উদ্ধারের জন্য? তাহলে আপনাকে বুঝে উত্তর দিতে হবে। কোনো ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধার করে পরবর্তী কি কার্যক্রম গ্রহণ করতে হয়? ব্যক্তিকে তার বাড়িতে পৌঁছায় দিতে হবে, ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করতে হবে, থানায় নিয়ে আসি হেফাজতে রাখতে হবে, এরকম। তাহলে আপনি কি লিখবেন? সংশ্লিষ্ট ওয়ারেন্ট প্রদানকারী আদালতের নিকটে উপস্থিত করতে হবে। আচ্ছা, এই ছিল 100 ধারা এখান থেকে। তাহলে 100 ধারা বুঝলাম, আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। এবার আসেন 101 ধারাটা দেখবো। 101-এ হলো তল্লাশি পরোয়ানা প্রভৃতির নির্দেশ। মনে করে দেখেন 82 ধারা পড়ানোর সময় বলছিলাম যে 101 ধারা যখন আসবে তখন আমরা এটা পড়বো। এবার আসেন একটু ভালো করে খেয়াল করেন আমার কথাগুলো, এতক্ষণ এদিক সেদিক ঘুরলেও এবার মনোযোগ দেন, না হলে 101 ধারা বুঝবেন না। এই যে আপনি এতক্ষণ পর্যন্ত যে তল্লাশি গুলো করলেন, তাই না? আপনি 96 ধারায় পরোয়ানা পেলেন, 98 ধারায় পেলেন, তল্লাশি করতে গেলেন, ব্যক্তি উদ্ধারের জন্য তল্লাশি করতে গেলেন। তল্লাশি করতে গিয়ে আপনাকে কি কোথাও বলা আছে, এই যে এতগুলো ধারা পড়লাম, কোথাও কি বলা আছে তল্লাশি পরোয়ানাটা নিয়ে প্রথমে যাইতে হবে? যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজতে যান, বাড়ির মালিক যদি বাধা দেয়, 48 ধারায় আপনি ওখানে কি করতে পারবেন? ভেঙে, যেমন গ্রেপ্তারের ক্ষেত্রে নিয়ম আছে, আছে না? তল্লাশি পরোয়ানা তামিলের কি কোনো নিয়ম আছে? নাই। কিন্তু এই জন্যই 101 ধারাটার জন্ম। 101 ধারাটাতে বলছে তল্লাশি পরোয়ানা আপনি গ্রেপ্তারি পরোয়ানার নিয়মগুলো অনুসরণ করেই তল্লাশি পরোয়ানাটা তামিল করতে পারবেন। তল্লাশি পরোয়ানা তামিলের অন্য আলাদা কোনো নিয়ম নাই। যদি এরকম প্রশ্ন দেয় তল্লাশি পরোয়ানা তামিলের পদ্ধতি আলোচনা করুন, নম্বর দিছে কত? 2, শুধু 101 ধারা দিলেই হবে, ভেতরের কথাগুলো লিখলেই হবে। আর যদি তল্লাশি পরোয়ানা তামিলের পদ্ধতি আলোচনা করুন, নম্বর দিছে 5, আপনি সেম গ্রেপ্তারি পরোয়ানার মতো করে লিখবেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত থেকে পরোয়ানা নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবেন। ওই তারপরে কত ধারা? 47, 48 এই ধারার বিধানগুলো প্রযোজ্য হবে। দুঃখিত, আমি 43, 75 ওয়ারেন্টে যেভাবে কথাগুলো বলা আছে 43, 75, 79, 82, 83, 84 ধারার বিধানগুলো এই পরোয়ানার ক্ষেত্রেও আপনি ওয়ারেন্ট, এগুলো দেখেন সব ওয়ারেন্টের ধারা।
একই রকম হবে। তাহলে ওয়ারেন্টে কি কি দেখেন, 75 ধারা গ্রেপ্তারি পরোয়ানা দেয়, 77 ধারা এক বা একাধিক পুলিশ অফিসারের উপরে পরোয়ানা, 79 ধারায় পরোয়ানা হাওলা, 82 ধারায় আপনি সারা বাংলাদেশে পরোয়ানাটা নিতে পারবেন। একইভাবে তল্লাশি পরোয়ানাটাও আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন। অর্থাৎ তল্লাশির নিয়ম হবে গ্রেপ্তারের নিয়ম অনুসরণ করে, তল্লাশি পরোয়ানা তামিল হবে গ্রেপ্তারি পরোয়ানার মতো করে। এটাই হলো 101 ধারা। বুঝতে পারছি? তাহলে দেখেন এমসিকিউ প্রশ্নের উত্তর দেন। যদি প্রশ্ন এরকম থাকে, গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে তল্লাশি পরোয়ানার নিয়মে, নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক? গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে তল্লাশি পরোয়ানার নিয়মে, তল্লাশি পরোয়ানাগুলো তামিল হবে গ্রেপ্তারি পরোয়ানার নিয়মে। ক ও খ কোনোটিই নয়, কি দিবেন? তাহলে গ্রেপ্তারকে অনুসরণ করবে তল্লাশি, তল্লাশিকে গ্রেপ্তার অনুসরণ করবে না। তল্লাশির তো বিধানই ওইভাবে দেয়া নাই, কয়েকটা ধারা শুধু তল্লাশি দেয়া আছে। তাহলে বুঝতে পারছি? এরপরে ওই যে যে কথাগুলো বলতেছিলাম, 47 ধারায় আপনি ভেঙে প্রবেশ করতে পারবেন, দুঃখিত, বাড়ির মালিকের অনুমতি নিবেন, 48-এ ভেঙে প্রবেশ করতে পারবেন। এগুলো আমরা 102-3-এ তো পাচ্ছি। তো এগুলো হলো সাধারণ নিয়ম। কিন্তু ওয়ারেন্ট যদি হয় তাহলে একদম গ্রেপ্তারি পরোয়ানার মতো করেও তল্লাশি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারকে দেয়া যাবে। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানার যে যে নিয়ম সবগুলো আপনি তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যেমন এরকম যদি প্রশ্ন আসে, তল্লাশি পরোয়ানা সারা বাংলাদেশে আপনি জারি করতে পারবেন, পরোয়ানাটা তামিল করতে পারবেন, কত ধারার বিধান মোতাবেক? কি দিবেন? 82 ধারা দিবেন, 101ও দিবেন, দুইটাই দিতে হবে। তাহলে 101-এ কি বলা আছে যে সারা বাংলাদেশে আপনি তল্লাশি পরোয়ানা তামিল করতে পারবেন? বলা নাই। কিন্তু 101-এর ভেতরে 82 ধারা দেওয়া আছে, তার মানে 82 ধারার নিয়মগুলো প্রযোজ্য হবে। বুঝতে পারতেছি কথা? না বুঝতে পারলে বলবেন। তাহলে দেখেন একইভাবে তল্লাশি পরোয়ানাগুলো গ্রেপ্তারি পরোয়ানার মতো করেই সকল কার্যক্রম সম্পন্ন করা যাবে। তাহলে ধারাগুলোও দেখতে হবে আপনাকে, 43, 75, 77, 79, 82, 83, 84। এদিকে ধারা ওয়ারেন্টের ধারা, শুধু ওয়ারেন্টের ধারাগুলো 96, 98, 99 100 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা তাদের ক্ষেত্রেও এই আগের ধারাগুলোর বিধান প্রযোজ্য হবে। আচ্ছা, এই ছিল 101 ধারা। গুরুত্বপূর্ণ কিন্তু ধারাটা, বুঝতে না পারলে মুশকিল। এবার আসেন তল্লাশির সাধারণ নিয়ম আলোচনা করুন। তাহলে লিখবো আমরা, এরকম প্রশ্ন আসলে তল্লাশি কাকে বলে, তল্লাশির সাধারণ নিয়ম আলোচনা করুন। এভাবে লিখবো, তল্লাশি শব্দটির অর্থ হলো কোনো কিছু খোঁজা বা অনুসন্ধান করা, পরোয়ানা মূলে বা পরোয়ানা ব্যতীত যাই হোক না কেন। এই যে এই কথাগুলো সব লিখবেন। 96 ধারা মোতাবেক কোনো দলিল বস্তু এগুলো দাখিলের জন্য, 98 ধারা মোতাবেক চোরাই মাল, জাল দলিল, নকল সিল, 99 ক ধারা মোতাবেক অবৈধ ছাপাখানা প্রকাশনা, 100 ধারা মোতাবেক আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত কর্তৃক পরোয়ানা নিয়ে অথবা বিনা পরোয়ানায় কোনো পুলিশ অফিসার কর্তৃক সংশ্লিষ্ট বিষয় উদ্ধারের জন্য যে কার্যক্রম পরিচালিত হয় তাকেই তল্লাশি বলে। তাহলে এটা মুখস্থ করতে হবে। আপনি 2-1 বার একটু প্র্যাকটিস করেন, বলার চেষ্টা করেন, দেখবেন এমনি হয়ে গেছে, লিখতে পারবেন। শুধু যদি ধারাগুলো জানেন কোন ধারায় কি আছে, এগুলো পরোয়ানার ধারা, বাকিগুলা বিনা পরোয়ানায়। দুটো মিলে পুলিশ অফিসার যা যা করে এগুলো পাওয়ার জন্য, সেটাই হলো তল্লাশি। একটু গুছিয়ে লিখবেন, বাস সুন্দর হয়ে গেল। নিচে ধারা দিয়ে ফেললেন। আচ্ছা, তল্লাশির নিচে ধারা দিবেন 102, 103, প্রবিধান 280। এটা হলো তল্লাশির সাধারণ নিয়ম। 102, 103, প্রবিধান 280। এবার আসেন 102, 3 পড়ি, 5 পর্যন্ত পড়বো আজকে, ভয়ের কারণ নেই, বেশি দূর যাবো না, 105 পর্যন্ত পড়বো। তাহলে 102 আসি, 102-এ কয়টা উপধারা? 3টা। দেখেন একদম আপনার আগের ধারাগুলো যদি পড়া থাকে এটা আপনার পড়াই লাগে না। প্রথমে বলছে আপনি যে জায়গাটা তল্লাশি করতে যাবেন, যদি আপনার কাছে পরোয়ানা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আপনি যদি দাবি করেন বিনা পরোয়ানায় তল্লাশি করতে গেছেন, তবে আপনি যদি দাবি করেন যে আপনার এখানে আমার মামলা সংশ্লিষ্ট আলামত আছে, আমাকে আপনি ঘরে প্রবেশ করতে দেন, এই অনুমতি চাইবেন। সংশ্লিষ্ট জায়গা যদি বন্ধ হয়, আবদ্ধ স্থান তল্লাশির পদ্ধতি মূলত 102। সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে অনুমতি চাইবেন, কত ধারার মতো? 47 ধারার মতো। অনুমতি দিল, আপনাকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করলো, 102-1। এবার আসেন, সাহায্য করলো না, আছে না কিছু ঘাত তাড়ালো, সাহায্য যদি না করে তখন আপনি কি করবেন? 48 ধারার মতন করেই আপনি ভেঙে প্রবেশ করতে পারবেন, তল্লাশির কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাহলে 102-এ দেখেন 2টা ধারা পুরনো ধারা পেলাম। 102-এর একটা 47-এর মতো, 102-এর 2-এ 48 লেখাই আছে, একদম ধারার ভেতরেই লেখা আছে 48 ধারার পদ্ধতি অনুসরণ করবেন। এবার আসেন 102-এর 3।
এভাবে আপনি তল্লাশি করতে গেলেন, ওইখানে আমার ব্যাটসম্যান কাকলি দাঁড়ায় আছে, আমার সন্দেহ হইলো কাকলির শরীরে কি আছে। আমি যে তল্লাশি করতে আসছি যে বস্তু, ধরেন মাদক দ্রব্য তল্লাশি করতে গেছি, ওর শরীরে মাদক আছে আমার মনে হলো, তাহলে আমি ওর দেহ তল্লাশি করতে পারবো। তাহলে দেখেন আমার কাছে পরোয়ানা আছে নাই? তাহলে পরোয়ানা ব্যতিরেকেও কোনো ব্যক্তির দেহ তল্লাশি কখন করা যায় আলোচনা করুন। হঠাৎ করে আপনার মাথায় আসবেন যে কিভাবে আবার পরোয়ানা ব্যতিরেকে দেহ তল্লাশি। দুই একজন লিখবে ডিএমপি অধ্যাদেশে দুই একটা ধারা দিবে, দিয়ে লিখবে টহল ডিউটিতে কাউকে সন্দেহ হলে ফৌজদারি কার্যবিধি 550 ধারাটা দিবে। কিন্তু আপনি 102-3-এও বলা আছে আপনি অন্য কোনো কিছু তল্লাশি করতে গেলেন, সেটা যদি কোনো ব্যক্তিকে আপনার সন্দেহ হলো যিনি ওই স্থানে দাঁড়িয়ে আছেন, তাকেও আপনি তল্লাশি করতে পারবেন। তাহলে আপনার সন্দেহ হওয়ার পরে কিন্তু আপনি তল্লাশি করছেন, আপনার কাছে কি পরোয়ানা আছে? পরোয়ানা নাই, তারপরেও আপনি তল্লাশি করতে পারেন। আইনানুগ অধিকার হলো 102-3। তাহলে 102-1 আবদ্ধ স্থান তল্লাশি করতে গেলে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। 102-2 অনুমতি না দিলে ভেঙে প্রবেশ করতে হবে, 48 ধারা। তবে ওই যে পদ্মানশীল মহিলা আছে এটা খেয়াল রাখবেন। এরপরে 102-3 তল্লাশি করতেছেন যে কাঙ্ক্ষিত বস্তুর জন্য, সেটা যদি কারো শরীরে লুকানো থাকে তার দেহ তল্লাশি করা যাবে। 102-3। এবার আসেন 103-এ ঢুকবো আমরা। 103-এ আরো কিছু নিয়ম আছে। আপনি তল্লাশি করতে গেলেন, পরের কার্যক্রমগুলো কি হবে? যে জায়গায় তল্লাশি করতে গেলেন ওই এলাকার সম্মানিত দু একজন ব্যক্তিকে আপনি লিখিত আদেশ দিতে পারবেন। তাহলে তাদেরকে অথবা তাদের যে কোনো একজনের প্রতি আপনি লিখিত আদেশ দিতে পারবেন। এই লিখিত আদেশটার নামই হলো সমন। তাহলে পুলিশ অফিসার সমন ইস্যু করতে পারে। এই দেখেন এটাও একটা সমন ইস্যু করার ধারা, আমরা পরে আরো পাবো। তাহলে 94 ধারা একটা পড়ে আসলাম না, দলিলের জন্য সমন দিবে কে? ওসি বা আদালত। ওসি কি পুলিশ অফিসার না? তাহলে একটা ধারায় পুলিশ অফিসার সমন ইস্যু করতে পারে, পেলাম আমরা 94। আরেকটা ধারা পেলাম 103-1। কেন? সাক্ষী রাখতে পারে সমন দিয়ে। কিসের জন্য? তল্লাশিতে উপস্থিত থাকার জন্য। বুঝতেছি বিষয়গুলো? তাহলে 103-1-এ কোন পুলিশ অফিসার কি করতে পারে? কোন স্থান তল্লাশিকালে ওই স্থানে হাজির থাকার জন্য সংশ্লিষ্ট এলাকার কয়েকজন ব্যক্তিকে অথবা তাদের যে কোনো একজনের প্রতি কি করতে পারবে? লিখিত আদেশ দিতে পারবে। 103-1। তাহলে আপনি তল্লাশিতে গিয়ে কি করলেন? প্রথমেই দু একজনকে ডাকলেন, তারা আসলো। 103-2। 103-2টাই হলো সকল কার্যক্রম। 103-2-এ তল্লাশিতে সাক্ষীরা আসলো, সাক্ষীদের উপস্থিতিতে আপনি তল্লাশি করলেন, তল্লাশি করে মালামাল পেলে আপনি কি করলেন? জব্দ তালিকা তৈরি করলেন, জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিলেন, মালামালগুলো সিল করলেন, লেবেল লাগালেন, তার উপরে তাদের স্বাক্ষর নিলেন। নেওয়ার পরে কি ওই এলাকার দু একজন গণ্যমান্য বাসিন্দা তারা যদি উপস্থিত থাকতে চায় তাদেরকেও উপস্থিত থাকতে দিতে হবে, তাই না? এটা আমাদের স্বচ্ছতা। তাহলে আপনি সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলেন, লেবেল লাগালেন, সকল কার্যক্রম এখানে সাক্ষীদের স্বাক্ষর নিলেন জব্দ তালিকায়, শেষ আপনার কার্যক্রম। এবার আসেন ওই লোকগুলাকে কিন্তু আপনি আদালতে যেতে বলতে পারবেন না যে আপনি তো সাক্ষী হলেন, তাহলে আপনাকে কিন্তু কোর্টে যাইতে হবে, আমার সাথে কোর্টে চলেন, এরকম বলার সুযোগ নাই। হ্যাঁ, আপনি যখন জব্দ তালিকা আদালতে পাঠাবেন, আদালতের প্রয়োজন হলে আদালত নিজেই তাকে সমন দিয়ে ডেকে নিবে, এই কথাটাই বলা আছে ভেতরে। তো যাক, এত কিছু লাগবে না। তাহলে আমরা বুঝতে পারলাম 103-1 প্রথমে কি করলো? ওই জায়গায় সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ডাকলো কেন? তল্লাশি হওয়ার জন্য। কে ডাকলো? পুলিশ অফিসার, যিনি তল্লাশি পরোয়ানা মূলে গেলেন অথবা তল্লাশি পরোয়ানা ছাড়াই গেলেন, তল্লাশির কার্যক্রম যিনি গ্রহণ করলেন তিনি সেই পুলিশ অফিসার। 103-1-2-এ তারা আসলো, সকল কার্যক্রম সম্পন্ন হলো, বাসিন্দারা উপস্থিত থাকলো। এবার আসেন 103-3। এখানে বলছে আপনাকে বাড়ির মালিককে, অবশ্যই বাড়ির মালিককে থাকতে দিতে হবে, এবং বাড়ির মালিক যিনি অথবা মালিক নাই কেয়ারটেকার, সমস্যা নাই, তাকেও থাকতে দেন। আর কি করেন? এই কেয়ারটেকারের সামনেই সকল কার্যক্রম করতে হবে। তিনি যদি চায় তাকে একটা সাক্ষীদের স্বাক্ষরিত তালিকার কপি দিতে হবে। তাহলে শর্ত আছে না? আপনি তল্লাশি করলেন, 5টা মালামাল মনে করেন আপনি জব্দ করলেন, 5টা মালামাল জব্দ করে ফেলছেন। এখন আপনি ওটাতে সাক্ষীদের স্বাক্ষর নিলেন, নেওয়ার পরে আরেকটা কপি তৈরি করলেন, সেখানে 3টা মালামাল থাকলো, সেখানে সাক্ষীদের স্বাক্ষর নাই, ওইটা আপনি বাড়ির মালিককে দিলেন। তাহলে হবে? এমনিতেই তো আমাদের দোষ বেশি। এই জন্য আমরা কি করব? সাক্ষীদের স্বাক্ষরিত তালিকার যে কপি, সেই কপিটা কিন্তু বাড়ির মালিককে দিতে হবে। বুঝতে পারছি? এই জব্দ তালিকায় আপনার বিরুদ্ধে যদি, পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, এই জব্দ তালিকায় আপনাকে কিন্তু বাঁচাতে পারবে, আপনার পরোয়ানা আপনাকে রক্ষা করতে পারবে। আদালতে এগুলো আপনি ডিফেন্স নিতে পারবেন।
আল্লাহ ছাড়া তো কেউ বাঁচাতে পারে না, জাস্ট এটা বোঝানোর জন্য বল আর কি। আপনি ডিফেন্স নিতে পারবেন, আত্মপক্ষ সমর্থন করতে পারবেন যে এই যে আমি সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করেছি, এই আমার তালিকায় সাক্ষীদের স্বাক্ষর, এক কপি আমি বাড়ির মালিককে দিয়েছি, ওয়ারেন্ট মূল্যে নিয়ে গিয়েছি, ওখানে সাক্ষীরা উপস্থিত ছিল, এভাবে। তাহলে বুঝতে পারলাম 103-এ কি বাড়ির মালিক থাকবে, তাকে তল্লাশির একটা কপি দিতে হবে, সোজা। এরপরে আসেন 103-এর 4। 103-এ বলছে ওই যে 102-এর 3-এ আপনি একটা লোকের শরীর তল্লাশি করছেন না, পরে আরো কিছু কার্যক্রম হয়েছে, হয় নাই, সেই কার্যক্রম 103-এর 4-এ তার দেহ তল্লাশি করে যদি আপনি কোনো সন্দিগ্ধ মালামাল পান, তাহলেও আপনাকে জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, এই তালিকারও একটা কপি তাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? এই হলো 103-এর 4, সেটারও একটা নকল দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি অনুরোধ করলে। এবার আসেন, যদি কোনো কিছুই মালামাল না পান, তারপরেও আপনাকে একটা জব্দ তালিকা তৈরি করতেই হবে, শূন্য জব্দ তালিকা বলি আমরা, জিরো সিজার লিস্ট। হ্যাঁ, এরকম যদি আসে জিরো সিজার লিস্ট কি, তাহলে লিখবো তল্লাশিকালে তল্লাশি কার্যক্রম পরিচালনাকারী পুলিশ অফিসার তিনি যদি তল্লাশিতে কোনো মালামাল না পান, তখন তিনি শূন্য জব্দ তালিকা তৈরি করেন বা জিরো সিজার লিস্ট তৈরি করেন, বা মালামাল না পাওয়া গেলে যে জব্দ তালিকা করা হয় তাকে বলা হয় শূন্য জব্দ তালিকা। বুঝতে পারছি? আচ্ছা, এই ছিল 103-এর 4। এবার আসেন, পুলিশ অফিসার ডাকলেই তারা আসবে? আসবে না তো, ঘাটতারা আছে না অনেকে, মনে করেন আসলো না, না আসলে কত ধারা, ওই যে পেনাল কোডের 187 ধারা আছে, ওই ধারায় ব্যবস্থা, অন্য কোনো ধারায় চিন্তা করারই দরকার নাই, যেহেতু একদম সিআরপিসির ভেতরেই ধারাটা দেয়া আছে, আপনার মূল ধারার ভেতরে দেওয়া আছে। তাহলে এই যে আপনাকে সাহায্য করলো না, 42-এও যেমন শাস্তি 187, এখানেও সাহায্য করলো না, শাস্তি 187। আরেকবার দেখি 102। 102-এর 1, আবদ্ধ স্থান তল্লাশি করতে গেলেন, বাড়ির মালিকের অনুমতি চাইলেন, তিনি অনুমতি দিল। 102-এর 2, অনুমতি দিল না, ভেঙে প্রবেশ করলেন 48 ধারায়। 102-এর 3, কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করলেন। 103, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে সাক্ষী হওয়ার জন্য আহ্বান জানালেন, তারা আসলো, তা না আসলে তাদেরকে লিখিতভাবে নোটিশ করলেন। 103-এর 2, তারা আসলো, তাদের উপস্থিতিতে তল্লাশি করা হলো, জব্দ করা হলো, সকল কার্যক্রম সম্পন্ন হলো, স্থানীয় লোকও উপস্থিত থাকলো। সিরিয়ালি চিন্তা করেন জিনিসগুলো। 103-এর 3, বাড়ির মালিক থাকতে চাইলেও তাকেও থাকতে দিলেন, এরপরে তল্লাশি তালিকার একটা সাক্ষীদের স্বাক্ষরিত কপিও তাকে দিতে হবে, দিলেন। 103-এর 4, যে ব্যক্তি দেহ তল্লাশি করে আধুরা করে রাখছিলেন, সেই কার্যক্রম এখানে এসে সম্পন্ন করলেন, তল্লাশি তালিকা জব্দ তালিকা তৈরি করলেন, তারও একটা নকল তিনি যদি চায় তাকে দিয়ে দিলেন। 103-এর 5, তারা যদি আপনাকে সাহায্য না করে, তারা পেনাল কোডের 187 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 103-এর 5। এরপরে আমরা এগুলো পরে আরো বুঝবো ইনশাল্লাহ, কিভাবে 187-তে দণ্ডিত হয়। 104 ধারায় যাব। 104, এবার আসেন, আপনি ওই যে 94 ধারা মোতাবেক দলিল পত্র চাইছে, আপনি তো সোজা সাপটা মানুষ, দৌড়ে গিয়ে দিয়ে আসছেন। আদালত চাইলে আপনার এই দলিল বা বস্তুটা আটক করে ফেলতে পারে, যে জিনিস নিয়ে ঝামেলা, আদালত চাইলো, আদালতে নিলেন, আপনি তো 94 ধারায় আদালতে সমন দেখে থরথরায় কাঁপতে কাঁপতে চলে গেছেন। চলে যাওয়ার পরে আপনি কি করলেন, এই দলিল বা বস্তু দিলেন, দলিল বা বস্তুটা যে আপনি জমা দিলেন, আদালত এটা চাইলে আটক করে দিতে পারে, এটা আদালতের ক্ষমতা। যেই সমস্ত দলিল দাখিল করা হয়েছে সেগুলো আটক করিবার ক্ষমতা আদালত উপযুক্ত মনে করলে চাইলে আদালতে দাখিলকৃত কোনো জিনিস আদালত আটক করে ফেলতে পারে। 105 দিয়ে শেষ রে বন্ধু, আজকে এই পর্যন্তই। এবার আসেন 105টা দেখি। 105-এ হলো ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশি করার আদেশ দিতে পারবেন। ওই যে 64 65 ধারা মনে আছে আপনাদের? সেম, ওখানে গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেট নিজেই বলছে যে অমুকরে ধরে নিয়ে আসেন, সে আমলযোগ্য অপরাধ করছে, অথবা এই ব্যক্তির আমি ওয়ারেন্ট দিতে পারি, এই ব্যক্তিরে ধরে নিয়ে আসেন, তাই না? সেম ওখানে ছিল ওয়ারেন্ট, ম্যাজিস্ট্রেট নিজেই গ্রেপ্তার করতে পারেন, গ্রেপ্তারের নির্দেশও দিতে পারেন। আর এখানে হলো ম্যাজিস্ট্রেট নিজে তল্লাশিও করতে পারেন, আবার তল্লাশির জন্য নির্দেশও দিতে পারেন। কোন কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী হোক চাই বিচারিক হোক, দুই ম্যাজিস্ট্রেটই কি করতে পারবেন, এমন স্থান তার উপস্থিতিতে তল্লাশির নির্দেশ দিতে পারেন যেই স্থান তিনি কি করেন, তল্লাশি পরোয়ানা জারি করার ক্ষমতা সম্পন্ন। নির্বাহী ম্যাজিস্ট্রেট যান না, বিভিন্ন ধরনের খাদ্যে ভেজাল এই সেই এগুলো হলে যান না, মোবাইল কোর্ট করেন না, তখন তো পুলিশ অফিসারকে বলেন যে ওনাকে অ্যারেস্ট করেন, এই জায়গাটা তল্লাশি করেন। তাহলে অ্যারেস্ট করেন এই কথাটা বলে 65, 64, 65। আর যদি বলে এই জায়গাটা তল্লাশি করেন, কত? 105। তাহলে যে জায়গা ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা দিতে পারে, সেই জায়গা ম্যাজিস্ট্রেট নিজে দাঁড়িয়ে থেকেও তল্লাশি করতে পারে।
যেমন অস্ত্র তল্লাশি, পুলিশ অফিসারের মধ্যে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার লাগে, আবার ম্যাজিস্ট্রেট নিজেও উপস্থিত থেকে তল্লাশি করাতে পারেন। অস্ত্র আইনের 25 ধারা পড়বো আমরা, ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে, এই পর্যন্ত 105 পর্যন্তই আপনাদের পড়া। এবার একটু বলার চেষ্টা করেন, আমি কি কি জিজ্ঞাসা করি উত্তর দেন। চোরাই মাল, জাল দলিল, নকল সিল এগুলো আটক করার জন্য পরোয়ানা, উত্তর দেন। 98 98 বুঝতেছি না প্রশ্ন। হ্যাঁ 98। 98। আচ্ছা, কোন পদমর্যাদার কর্মকর্তা 98 ধারা মোতাবেক তল্লাশি করতে পারবেন ওয়ারেন্ট মূলে? সাব ইন্সপেক্টর। কনস্টেবল থেকে পদের উপরে ও 98 ধারা। 98টা 99 কয়ে নিয়ে আসা যাবে না। কনস্টেবলের উপরে 99 কটা 98 নেওয়া যাবে না। এখনই একটু আলাদা করে ফেলেন, বুঝতে পারছেন? তাহলে আপনাকে বুঝতে হবে কোন ধারার প্রশ্ন। 98 ধারায় পরোয়ানা দিলে কনস্টেবল পদের উপরে যে কেউ, 99 ধারায় যদি বাজেয়াপ্ত হয় তাহলে সবাই, আর ওয়ারেন্ট দিলে সাব কে? সাব ইন্সপেক্টর। গুড। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা। এরপরে বলেন, আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা কত ধারা? 100। 100 ধারা। আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা দিবেন 100 ধারা। কোন কোন ম্যাজিস্ট্রেট দেয় পরোয়ানা? মেট্রোপলিটন হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট এই 3 ম্যাজিস্ট্রেট দিতে পারেন তল্লাশি পরোয়ানা। সেম একটা ধারা আছে 16 বছরের কম বয়স্ক নারী, আমরা পরে যখন পড়বো তখন ইনশাল্লাহ পড়ার সময় বলবো। আচ্ছা, তল্লাশি পরোয়ানা কোন পরোয়ানার নিয়ম অনুযায়ী কার্যকর করতে হবে? গ্রেপ্তারি পরোয়ানার নিয়ম। ওয়ারেন্ট কত ধারা? কত ধারা? 100 ধারা। 101, দুঃখিত, 101 ধারা। কত ধারা? 101 ধারা। তল্লাশি পরোয়ানা কার নিয়মে হবে? গ্রেপ্তারি পরোয়ানার নিয়মে হবে। ধারাগুলো যদি পড়তে পারেন একটু পড়ে ফেলিয়েন। 43, 75, 77, 79, 82, 83, 84। আর এদিকে ওয়ারেন্টের ধারাগুলো হলো এগুলো অনুসরণ করবে। 96, 98, 99 এর ক ধারা 100 ধারায় তল্লাশির ক্ষেত্রে ওয়ারেন্টের মতন করেই হবে। আচ্ছা, তল্লাশি পরোয়ানা সমগ্র বাংলাদেশে জারি করা যাবে কত ধারা? 82, 101 আর 82 হবে। 101, 82, হ্যাঁ এই দুইটাই বলবো। 101 ধারা, 82 ধারার ক্ষমতা বলে 101 ধারায়, এভাবে বলবো। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোন ব্যক্তিকে আপনি তল্লাশিতে হাজির থাকতে বললেন কিন্তু ওই ব্যক্তি হাজির হলো না, সেই ব্যক্তির দণ্ড? 187 ধারা। 187 হ্যাঁ, পেনাল কোডের 187 103 ধারা কত ধারায় আছে আলোচনা? 103 5। 103 5 বাড়ির মালিককে সাক্ষীদের স্বাক্ষরিত তালিকার কপি দিতে হবে কত ধারা? 103 103 আচ্ছা, 103 শুধু 3 আপনি বলছে। নোটিশ দিবেন, সমন দিয়ে সাক্ষীদেরকে ডাকবেন কত ধারা? 3-1। 103 1। কে এই নোটিশটা দিতে পারে? পুলিশ পুলিশ অফিসার। অফিসার। পুলিশ অফিসার বা তল্লাশি পরিচালনাকারী অফিসার, যিনি তল্লাশি পরিচালনা করবেন তিনিই দিতে পারবেন। কোন ব্যক্তিকে সন্দেহ করা হলে তার দেহ তল্লাশি 102-3। 102-3। হ্যাঁ, প্রবেশ করতে না 102 দিলে ভেঙে প্রবেশ 100 হচ্ছে 2 এর 2। এটাই যদি গ্রেপ্তারের ক্ষেত্রে বলি 48, আর যদি তল্লাশির ক্ষেত্রে বলি 102-2। ঠিক আছে, 102-2। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে তল্লাশিতে হাজির থাকতে অনুমতি দিতে হবে 103-2। 103 কিন্তু 2, 103-2। সাক্ষীরাও আসবে, ওখানকার স্থায়ী বাসিন্দা যারা তাদেরকেও হাজির থাকতে তাদেরকেও আপনি থাকতে দিতে হবে। যে ব্যক্তির দেহ তল্লাশি করলেন তারও একটা তালিকার কপি তাকে দিতে হবে। বাড়ির মালিক 103-4, 103-4, 4। 103-4। আচ্ছা, তাহলে 103 তো সবগুলোই পার হলো, 102ও পার হলো। ম্যাজিস্ট্রেট যে দলিল পত্রগুলো আপনি আদালতে পাঠালেন সেগুলো আটক করে দিতে পারে 104। 104-এ। আর ম্যাজিস্ট্রেট নিজে তল্লাশি পরোয়ানা যেখানে দিতে পারে সেখানে নিজেও তল্লাশি করতে পারে 105। 105। আপনি সমনের কোন কোন বিষয় দিয়ে প্রমাণ করবেন যে আপনি সমন যথাযথভাবে জারি করেছেন? প্রাপ্তি স্বাক্ষর, হ্যাঁ প্রাপ্তি স্বাক্ষর অথবা এফিডেভিট করবেন সেগুলা। ওয়ারেন্টের বৈশিষ্ট্য কয়টি? 6টি। 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 কত ধারা?
75 75 ধারা সরকারি কর্মচারীর উপর সমন জারি 72 72 ধারা সরকারি কর্মচারীর উপরে সমন জারি। যদি এরকম আসে কোনো পুলিশ কর্মকর্তার উপরে সমন জারি কার মাধ্যমে করতে হবে কি লিখবেন? 72 ধারাই হবে, কিন্তু 30 চাকরিতে এইটাই আপনারা সক্রিয় 72 থাকলে ধারা নিচে যে দিবেন, ইউনিট ভেতরে লিখবেন আছে কি পুলিশ সুপার স্যারের মাধ্যমে, যেহেতু বলছেন অফিস প্রধান অফিস প্রধান জি। আপনারা তো যদি সরাসরি আসে যে কোনো পুলিশ অফিসারের উপরে কিভাবে সমন জারি করবেন, প্রশ্ন তো এরকম পেঁচাই দেয়, আমরা সব জানি কিন্তু লিখতে পারি না। তখন আমরা কিভাবে লিখবো? যেহেতু তিনি একজন সরকারি কর্মচারী, তাহলে তার অফিস প্রধান অর্থাৎ পুলিশ সুপার স্যারের মাধ্যমে তাকে সমনটা পাঠাবেন, তিনি তার স্থানে সমন জারি করার ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা দেব কত? 72। শেষ, একই কথা। 72 আচ্ছা, তাহলে আজকের ক্লাস বোঝা গেছে? কি বুঝি নাই বলেন তো, যে এই জায়গাটা আমি বুঝতে পারি নাই। মুক্তা, মুক্তা আসো, বুঝতে তো সব। 2টা ক্লাস আসি তুমি আসোনি কেন? 2টা ক্লাস বন্ধু অসুস্থ ছিলাম আমি। আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, আমিন। ঠিক আছে, বুঝতে পারছি না, কারো কিছু জিজ্ঞাসা আছে? সবাই পরীক্ষাগুলো দেন, দয়া করে পরীক্ষা দেন। মাসের শেষে বছরের শেষে আপনার খাতাটার দিকে তাকায় তাকায় আপনার নিজেরই ভালো লাগবে। পরীক্ষা দেন, আর আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নাই। মাসের শেষের দিকে আমার একটু চাপ যায় কাজের, হ্যাঁ। এই সপ্তাহে একটা ইনশাল্লাহ এমসিকিউ প্রশ্ন পাবেন, আর শনিবার রবিবারের মধ্যে আপনারা লিখিত প্রশ্নের একদম উত্তরপত্র পাবেন। মানে পরীক্ষা দিলে কিভাবে পরীক্ষা দিতাম, খাতা কেমন হতো, এইরকম করে উত্তরপত্র রেডি করে দেবো ইনশাল্লাহ। কোনো চিন্তার কিছু নেই, আপাতত আপনারা পরীক্ষাটা দেন, আমার ভরসায় বসে থাকেন। হয়েছে আপনার 2-একটা প্রশ্ন ভুল, কোনো সমস্যা আছে, উত্তরপত্র তো থাকলোই, পরে আপনার পরে যে জায়গাটাতে সমস্যা ওটা একটু টুকে রেখে দিলেন, হয়ে গেল। বুঝতে পারছেন? ছাত্রছাত্রীদের থেকে মনে হয় ওই যে মাস্টারই বেশি নীলু পড়াশোনা পাতান করে। লিখছিল যে স্যার একটু যদি আপনি উত্তরগুলো দিতেন, উত্তরও পাবেন আপনারা। তো পরীক্ষাটার সময় যেহেতু এক সপ্তাহ পার হোক, তারপরে আমি উত্তরপত্র দিয়ে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আজকের ক্লাস এখানেই শেষ।